26 ব্যাচের বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে আছি আমি, তোমাদের নাজিম ভাইয়া। দেখো, তোমাদের পরীক্ষার আর মাত্র কয়টা দিন বাকি আছে, কিন্তু ইংরেজি নিয়ে সব থেকে বেশি টেনশনে তোমরা এখন আছো। তুমি হতে পারো একজন সায়েন্সের শিক্ষার্থী, তুমি হতে পারো কমার্সের শিক্ষার্থী, তুমি হতে পারো মানবিক বিভাগের শিক্ষার্থী, কিন্তু ইংরেজি নিয়ে তোমাদের সমস্যাটা হচ্ছে ইউনিভার্সাল। তোমরা সবাই আমাকে তোমাদের কনসার্নের কথা জানিয়েছো, সেই অনুযায়ী আমি তোমাদের তোমাদের সুবিধার কথা চিন্তা করে প্রত্যেকটা টপিকের ওপর, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের ওপর আমি মাস্টার ক্লাস রেকর্ড করছি। এই মাস্টার ক্লাসগুলো যদি কেউ করে, আমি এইটুকু কথা দিতে পারি, তুমি এতদিন কি করেছো জানি না, কিন্তু এই ক্লাসগুলো যদি করো তাহলে তুমি তোমার আশানুরূপ ফলাফল পাবা। দেখো, তোমাদের প্রত্যেকের কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য বা তোমাদের যে প্রত্যেকের যে আশাটা, তোমাদের নিজেদের উপর যে নিজেদের হোপটা, এটা কিন্তু এক না। তার মানে তুমি তোমার আশানুরূপ ফলাফল এই ক্লাসগুলো করলে ইংরেজিতে করতে পারবে, ঠিক আছে? সেই জায়গা থেকে আজকের এই ক্লাসে মূলত আমরা রাইট ফর্ম ভার্বস নিয়ে আলোচনা করব। আমি কথা দিতে পারি আজকের এই ক্লাসে দেখানো এই প্রসেসগুলো, ঠিক আছে, যদি কোনো স্টুডেন্ট পাই টু পাই মেনে চলে, ঠিক আছে, তাহলে তার রাইট ফর্ম ভার্বসে পাস পাওয়া থেকে তাকে কেউ আটকাতে পারবে না, 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 ঠিক আছে? তাহলে আমাকে শুধুমাত্র তোমার 1 ঘন্টা সময় দিতে হবে। ভাইয়ার ক্লাসটা অন্য কোনো কিছু চিন্তা ভাবনা না করে তোমাকে করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে দেখবা এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। রাইট ফর্ম ভার্বস নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। সে জায়গা থেকে বলবো, ক্লাসটা একদম দেরি না করে শেয়ার করে রাখো, তার কারণ পরীক্ষার অনেক দিন দেরি আছে। ক্লাসটা হারাই গেলে হয়তো তুমি 5 নাম্বার পাওয়া থেকে বঞ্চিত হয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে চলো একদম দেরি না করে আজকে আমাদের রাইট ফর্ম ভার্বসের যে মাস্টার ক্লাসটা আছে সেটা আমরা শুরু করি। একদম অন্যদিকে ফোকাস দিব না, জাস্ট ফোনটা সামনে রাখবো, খাতা কলম সামনে থাকবে এবং ভাইয়ার কথা মন দিয়ে শুনবো, ঠিক আছে? এবার দেখো, আমরা তো সেই ছোটবেলা থেকেই রাইট ফর্ম ভার্বস করে আসতেছি, একদম ছোটবেলা থেকে। ক্লাস 5 থেকে আমাদের রাইট ফর্ম ভার্বস করা শুরু হয়, 6 থেকে আমরা প্যাসেজ সলভ করা শুরু করি, তাই না? এখন আমরা ইন্টারমিডিয়েটে আসছি, ধরে নিলাম আমরা 6 বছর থেকে রাইট ফর্ম ভার্বস করছি, কিন্তু এখন পর্যন্ত রাইট ফর্ম ভার্বসের যে সমস্যা, এটার সমাধান হলো না কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আমরা রাইট ফর্ম ভার্বসের যে একটা প্যাসেজ থাকে, এই প্যাসেজটাকে সলভ করার প্রসেসটাই জানি না, ঠিক আছে? সেই জায়গা থেকে আমি আজকে তোমাদের মূলত রাইট ফর্ম ভার্বসের একটা প্যাসেজ, যে স্টেপগুলো ফলো করে করলে তুমি 5-এ 5 পেতে পারো, সেই স্টেপগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন দেখো, রাইট ফর্ম ভার্বসের যে তুমি একটা প্যাসেজ সলভ করবা, এটা তোমাকে 4টা স্টেপে করতে হয়। কয়টা স্টেপে করতে হয়? 4টা স্টেপ। কোনো একটা স্টুডেন্ট যদি পরীক্ষার আগে এই 4টা স্টেপের কথা মাথায় ঢুকাই নিয়ে যাইতে পারে, তাহলে আমি কথা দিতে পারি তার রাইট ফর্ম ভার্বসে কোনো নাম্বার মিস যাবে না, ঠিক আছে? তাহলে এই যে 4টা স্টেপ, এই 4টা স্টেপের প্রথম স্টেপটা কি? এই 4টা স্টেপের প্রথম স্টেপটা হচ্ছে প্যাসেজের জেনারেল টেন্স নির্ণয়। প্যাসেজের জেনারেল টেন্স নির্ণয় বলতে কি বোঝানো হয়েছে? প্যাসেজের জেনারেল টেন্স বলতে বোঝানো হয়েছে যে তোমাকে প্যাসেজটা খুব ভালো মতো পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর তোমাকে বুঝতে হবে যে প্যাসেজটা আসলে কোন টেন্সের কথা বলেছে, ঠিক আছে? সাধারণত রাইট ফর্ম ভার্বসে যে প্যাসেজগুলো দেওয়া থাকে সেগুলো জেনারেল টেন্স হয় 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে? কিন্তু তোমার পরীক্ষায় যে প্যাসেজগুলো আসবে সেগুলো আবার 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। একটা হয় প্রেজেন্টের, একটা হয় পাস্টের, আরেকটা হয় প্রেজেন্ট প্লাস পাস্টের কম্বিনেশন, ঠিক আছে? তার মানে তোমার পরীক্ষায় প্যাসেজটা পড়ে আগে ধরে ফেলতে হবে যে এটা কি একটা প্রেজেন্টের প্যাসেজ, এটা কি একটা পাস্টের প্যাসেজ, নাকি এটা একটা প্রেজেন্ট প্লাস পাস্টের প্যাসেজ। এইটা যদি তুমি ধরে ফেলতে পারো, অর্ধেক কাজ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখো, কথা হচ্ছে কি বলো, যে কোনো একটা প্যাসেজের জেনারেল টেন্স কয়টা হইতে পারে? 2টা হইতে পারে, ঠিক আছে? যে কথাটা আমি বললাম, একটা হতে পারে প্রেজেন্ট টেন্স, একটা হতে পারে পাস্ট টেন্স। তার মানে তোমার যে প্যাসেজটা দেওয়া থাকবে সেগুলো সাধারণত প্রেজেন্ট টেন্সের কথা বলবে, বর্তমানকালের কথা বলবে, নয়তো পাস্ট টেন্স মানে অতীতকালের কথা বলবে তোমাকে, ঠিক আছে? কিন্তু তোমার পরীক্ষায় প্যাসেজ আসবে কয়ভাবে? 3 ভাবে। তোমার প্রেজেন্টের প্যাসেজ আসতে পারে, তোমার প্রেজেন্টের প্যাসেজ আসতে পারে, তারপরে তোমার পাস্টের প্যাসেজ আসতে পারে, আবার তোমার এই যে প্রেজেন্ট প্লাস পাস্ট, এই দুটোর কম্বিনেশনে প্যাসেজ আসতে পারে। তুমি একটা কথা মাথায় রাখবা, যদি প্রেজেন্ট টেন্সের প্যাসেজ এইটা তুমি ধরতে পারো, তাহলে সেখানে 90% ভার্বই তোমার প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হবে। যদি পাস্ট টেন্সে ধরতে পারো, সেখানে 95% এবং কি 99% ভার্বই তোমার কি পাস্ট টেন্সে ব্যবহৃত হবে।
আর যদি এই দুইটার কম্বিনেশন থাকে হয়তো 50% ভার্ব প্রেজেন্টে হইল, 50% পাস্টে হইল, 40% প্রেজেন্টে হইল, 60% পাস্টে হইল, এইরকম একটা কম্বিনেশন থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পরীক্ষায় প্যাসেজগুলো কোনভাবে কয়ভাবে কিভাবে আসতে পারে। এখন দেখো তোমার প্রশ্নটা এখন আমার প্রতি এরকম হবে যে ভাই আপনি তো বললেন যে পরীক্ষায় প্রেজেন্টের প্যাসেজ আসতে পারে, পাস্টের প্যাসেজ আসতে পারে, বা প্রেজেন্ট প্লাস পাস্টের প্যাসেজ আসতে পারে, কিন্তু আমরা আসলে বুঝবো কেমনে যে কখন প্রেজেন্টের প্যাসেজ হইলো, কখন পাস্টের প্যাসেজ হইলো, কখন প্রেজেন্ট প্লাস পাস্টের প্যাসেজ হইলো, তাই না? প্রশ্ন তো মনে এখন এটা আসবে। দেখো একদমই টেনশন করার কোনো কারণ নেই, আমি যেভাবে বলছি সেভাবে মনে রাখবা। দেখো আমরা মানে সচরাচর যে বিষয়গুলো নিয়ে কথা বলি, আরো সোজা করে বললে যে বিষয়গুলো নিয়ে সরি যে বিষয়গুলো নিয়ে পত্রিকায় লেখালেখি করা হয়, ঠিক আছে, এই বিষয়গুলোকে তোমাকে প্রেজেন্ট টেন্সের প্যাসেজ হিসেবে ধরে নিতে হবে। যেমন আমি যদি বলি ট্রি প্লান্টেশন, আমি যদি বলি ট্রাফিক জ্যাম, আমি যদি বলি গ্লোবাল ওয়ার্মিং, আমি যদি বলি এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, নিউজ পেপার, তারপরে হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে ট্রাফিক জ্যাম, তার পরবর্তীটা হচ্ছে তোমার ক্রিকেট, ফুটবল, ঠিক আছে, টিচিং, প্যাট্রিয়টিজম, ঠিক আছে, এই যে কথাগুলো যে আমরা বললাম, এইগুলো নিয়ে কি আমরা সচরাচর কথা বলি না? কথা বলি। এবং এগুলো নিয়ে সংবাদ প্রচার হয় কিনা, পত্রিকায় লেখালেখি হয় কিনা, হয়। তার মানে এই জাতীয় যদি কোনো টপিক দেওয়া থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে যে ওইটা একটা প্রেজেন্টের প্যাসেজ, এবং বেশিরভাগ ভার্বই কিন্তু সেখানে প্রেজেন্ট টেন্সের ব্যবহৃত হবে। ঠিক আছে, এবার দেখো যদি বর্তমান এবং ভবিষ্যতের সাথে কোনো টেন্সের সম্পর্ক মানে কোনো প্যাসেজের সম্পর্ক না থাকে বা কোনো ঘটনার সম্পর্ক না থাকে, যেমন এমন যদি বলা থাকে অনেক অনেক বছর আগের কথা, 1971 সালের কথা, ঠিক আছে, তারপরে একদা এক সময়, কোনো এক সময়, বহু বহু বছর আগের কথা, এমন যদি বলা থাকে তাহলে সেই প্যাসেজগুলো সাধারণত পাস্ট টেন্সের প্যাসেজ হয়ে থাকে। বুঝতে পেরেছ? আর দেখো এই যে তুমি যে প্রেজেন্টের প্যাসেজ, এই যে তোমার পাস্টের প্যাসেজ, এই দুইটার একটা ধরতেও তোমার প্রবলেম হবে না। প্রবলেম হয় কোনটাতে জানো? প্রেজেন্ট প্লাস পাস্টের এই কম্বিনেশনটা ধরতে, এই জাতীয় প্যাসেজগুলো ধরতে তোমার একটু প্রবলেম হবে। এই প্রবলেমটা কাটায় ওঠার মানে উপায় কি? এভাবে চিন্তা করতে হবে, যখন তুমি বর্তমান থেকে, যেমন আমি এখন কি দামড়া একটা পোলা, এই যে আমার এখনকার অবস্থান থেকে আমি যখন বলবো আমি যখন ছোট ছিলাম, এই যে অতীতের কথা তো বর্ণনা করব, ঠিক আছে, তখন এই যে বর্তমান থেকে অতীতের কথা যখন বর্ণনা করা হয় তখন সেটা প্রেজেন্ট প্লাস পাস্টের কম্বিনেশন হইতে পারে। বর্তমান থেকে অতীতের ঘটনা বর্ণনা করব, ঠিক আছে, তখন সেটা প্রেজেন্ট প্লাস পাস্টের কম্বিনেশন হইতে পারে। আবার যদি বিখ্যাত কোনো ব্যক্তির কথা বলা থাকে, বিখ্যাত কোনো ব্যক্তির নামের প্যাসেজ দেওয়া থাকে, তখন সেটা প্রেজেন্ট প্লাস পাস্টের কম্বিনেশন হইতে পারে। চলো উদাহরণ দেখে নিই। তো এখানে কি বলা আছে বলো দেখি, বলা আছে যে টিচিং ইজ এ হাইলি রেসপেক্টেড প্রফেশন টুডে। তার মানে এখানে টিচিং নিয়ে কথা বলা আছে। কি নিয়ে কথা বলা আছে? টিচিং। আচ্ছা দেখো তো, এই যে টিচিং, এটা নিয়ে কি আমরা সচরাচর কথা বলি না? বলি। এটা নিয়ে কি সংবাদপত্রে লেখালেখি হয় না? হয়। এটা নিয়ে কি নিউজ চ্যানেলে সংবাদ প্রচারিত হয় না? হয়। তার মানে এই যে টিচিং নিয়ে যে প্যাসেজটা বলা আছে, এটা জেনারেল টেন্স কি হবে বলো দেখি? এটা জেনারেল টেন্স হবে প্রেজেন্ট টেন্স। তার মানে বেশিরভাগ ভার্বই প্রেজেন্ট টেন্সে ইউজ হবে। তাহলে তুমি এখন একটু খেয়াল করো কি বলা আছে, যে টিচিং ইজ এ হাইলি রেসপেক্টেড প্রফেশন। তাহলে এইখানে দেখো ইজ যে ভার্বটা, এটা কোন টেন্সে ব্যবহার করা আছে? প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা আছে। টিচার্স প্লে এ ক্রুশাল রোল ইন শেপিং ইয়াং মাইন্ডস। এই যে দেখো প্লে যে ভার্বটা ব্যবহার করা আছে সেটা কোন টেন্সে ব্যবহার করা আছে? প্রেজেন্টে ব্যবহার করা আছে। একইভাবে তুমি যদি এখানে যে কয়েকটা ভার্ব, যেমন এনকারেজ দেওয়া আছে, এখানে এনকারেজ দেওয়া আছে, তারপর হচ্ছে ইন্সপায়ার দেওয়া আছে, এর পরবর্তীতে ক্রিয়েট দেওয়া আছে, তার পরবর্তীতে দেখো কি বলা আছে, ক্যান গ্রো দেওয়া আছে, তাই না? তাহলে দেখো প্রতিটা ভার্বই তোমার কোন টেন্সে ব্যবহৃত হয়েছে? প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। তার মানে তোমার যে প্যাসেজটা দেওয়া থাকবে সেখানে যদি তুমি দেখো প্রেজেন্টের প্যাসেজ, তুমি যদি জেনারেল টেন্স দেখো প্রেজেন্ট, তার মানে তোমাকে পাস্ট আর ফিউচার নিয়ে তেমন ভাবতেই হচ্ছে না। এইরকম সবগুলো ভার্ব তোমাকে সেখানে প্রেজেন্ট টেন্সের বানাতে হবে। আবার দেখো এখানে কি বলেছে, বলেছে দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ।
তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা, এটা তো অনেক বছর আগের কথা, সেই 1971 সালের কথা, তাই না? এখানে বলেই দিছে, এই যে দেখো 1971 সাল। তার মানে যখন এমন অতীত কোনো সালের কথা বলা থাকবে, তার মানে সেটা জেনারেল টেন্স, পাস্ট টেন্স। তার মানে এখানে বেশিরভাগ ভার্বই তোমাকে পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে দেখো এইখানে দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ বিগ্যান ইন 1971। দেখো তো কত সালে শুরু হয়েছে? 1971 সালে, অতীতের ঘটনা। দেখো এখানে বিজ্ঞান, এই যে ভার্বটা, এটাকে তুমি V2 আকারে লিখেছো, পাস্ট টেন্সে লিখেছো। আবার দেখো এই যে ইট ওয়াজ, এটা পাস্ট টেন্সে হয়েছে। আবার দেখো কি বলা আছে, যে রেজাল্টেড পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? তার পরবর্তীতে দেখো কি বলা আছে, এই যে ফট, ফট পাস্ট টেন্সে ব্যবহার করা আছে, ঠিক আছে? আবার দেখো এন্ডেড, এই যে দেখো পাস্ট টেন্সে ব্যবহার করা আছে। তার পরবর্তীতে ওয়াজ ডিক্লেয়ার্ড, এই যে দেখো আবার কোন টেন্সে ব্যবহার করা আছে, পাস্ট টেন্সে ব্যবহার করা আছে। তাহলে দেখো যখন জেনারেল টেন্সটা হয়েছে পাস্ট, তখন সবগুলো ভার্বই দেখো পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। তার মানে তুমি যদি প্যাসেজটা যেটা দেওয়া থাকবে সেটা জেনারেল টেন্স পাস্ট ধরতে পারো, তুমি সবগুলোকে আস্তে আস্তে পাস্ট টেন্স বানাই দিবা, ঠিক আছে? এবার দেখো পরবর্তীতে কি বলা আছে, এই প্যাসেজটা একটু খেয়াল করো। বলেছে কাজী নজরুল ইসলামের কথা, তাই না? কাজী নজরুল ইসলামের কথা। আচ্ছা, কাজী নজরুল ইসলামের কথা বলছে। কাজী নজরুল ইসলাম কি একজন বিখ্যাত ব্যক্তি। তাহলে কাজী নজরুল ইসলাম যেহেতু একজন বিখ্যাত ব্যক্তি, তাহলে তার নাম সম্বলিত যে প্যাসেজটা আছে, এটা প্রেজেন্ট প্লাস পাস্টের কম্বিনেশন হইতেও পারে, হবেই যে এমনটা না, হইতেও পারে। তাহলে দেখো সেটা তো আমাকে বুঝতে হবে কনটেক্সচুয়ালি। বলছে কাজী নজরুল ইসলাম ইজ রিমেম্বার্ড অ্যাজ এ রেভলিউশনারি পয়েট। কাজী নজরুল ইসলামকে একজন কি বলো দেখি, যে বিদ্রোহী কবি হিসেবে মনে করা হয়। তাহলে এখনও তো হয়, তাই তো? আগে যে মনে করতাম এখন করি না এমনটা না, এখনও হয়। তাহলে সেই জন্য দেখো এটাকে প্রেজেন্ট টেন্সে বানানো আছে, বলা আছে ইজ রিমেম্বার্ড। তার পরবর্তীতে দেখো কি বলা আছে, হি রোড অ্যাবাউট ফ্রিডম, জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। তা তিনি লিখেছিলেন, এখন কি লেখেন না, অতীতে লিখেছিলেন, লেখার কাজ শেষ, বর্তমানের সাথে সম্পর্ক নাই। সেই জন্য দেখো এটা আবার কি হয়েছে, পাস্ট টেন্সে হয়েছে, ঠিক আছে? আবার দেখো কি বলা আছে, হিজ পোয়েট্রি রিটেন ডিউরিং আর্লি 20th সেঞ্চুরি ইন্সপায়ার্ড মেনি পিপল। ওই যে 20 শতকের শুরুর দিকে কি করছিল, ইন্সপায়ার করেছিল, অতীতের কথা। সেই জন্য দেখো এই যে V2 পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো ইভেন টুডে, এই যে এখন চলে আসছে কি বর্তমানে, ইভেন টুডে, ইভেন টুডে, ইভেন টুডে বর্তমানে, এমনকি বর্তমানেও হিজ ওয়ার্কস আর স্টাডিড অ্যান্ড অ্যাডমায়ার, ঠিক আছে? তার যে লেখাগুলো আছে এগুলোকে পড়া হয় এবং সম্মান করা হয়। নজরুল বোল্ডস ওয়ার্ড কন্টিনিউ টু ইগনাইট দ্য স্পিরিট অফ, কি বলো দেখি, রেবেলিয়ন ইন দ্য হার্ট অফ রিডার্স। এই যে দেখো এখানে কি দেওয়া আছে, কন্টিনিউ দেওয়া আছে, কন্টিনিউ ভার্বটা আবার প্রেজেন্টে ব্যবহৃত হয়েছে, এখনও কন্টিনিউ, এখনও চালিয়ে যাচ্ছে। তাহলে দেখো যখন বিশিষ্ট কোনো ব্যক্তির কথা বলা আছে, তখন কিন্তু সেটা কি হয়েছে, প্রেজেন্ট প্লাস পাস্টের কম্বিনেশন হয়েছে। এইভাবে চিন্তা করে প্রথম স্টেপে তোমাকে কি করতে হবে, যে ওই যে প্যাসেজের জেনারেল টেন্স কোনটা, এবং ওইটা আসলে প্রেজেন্টের প্যাসেজ নাকি পাস্টের প্যাসেজ নাকি প্রেজেন্ট প্লাস পাস্টের কম্বিনেশন, এইটা তোমাকে ধরে ফেলতে হবে। এইটা যদি তুমি ধরে ফেলতে পারো, তাহলে বাকি প্রসেসটা তোমার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো 2 নাম্বার স্টেপটা দেখি। 2 নাম্বার স্টেপে 2 এবং 3 নাম্বার স্টেপ, ঠিক আছে? এই 2 এবং 3 নাম্বার স্টেপে আমাকে কি করতে হয় জানো, আমাকে ভার্ব বসাতে হয়। কি বসাতে হয়, ভার্ব। 2 এবং 3 নাম্বার স্টেপে এসে আমাকে কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে। আমাকে তো রাইট ফ্রম ভার্বসে ভার্ব নিয়েই কাজ করতে হয়। মূলত এই স্টেপটাতে আমাকে ভার্ব নিয়ে কাজ করা শুরু করতে হবে, সেন্টেন্স বাই সেন্টেন্স, ঠিক আছে? জেনারেল টেন্স নির্ণয় করার পরে সেন্টেন্স বাই সেন্টেন্স আমাকে চিন্তা করতে হবে। এবার দেখো আমি যদি বলি যে প্রথম কথায়, আমি একটু এটাকে একটু ডিভাইড করে নিই, ভাগ করে নিই বোর্ডটাকে। আচ্ছা দেখো, আমি যদি বলি যে আমি যখন রাইট ফ্রম ভার্বসে ভার্ব বসাতে যাব, তখন আমাকে 2 ধরনের ভার্ব বসাতে হয়। কয় ধরনের, 2 ধরনের। প্রথমত আমাকে ফাইনাইট ভার্ব বসাতে হয়। কি বসাতে হয়, ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ফাইনাইট ভার্ব কোন ধরনের ভার্ব, বা ফাইনাইট ভার্ব আমরা কোনগুলোকে বলবো,
যে ভার্বটা দেখে টেন্স চেনা যায়, কি করা যায়? টেন্স, যে ভার্বটা দেখে টেন্স চেনা যায়, ঠিক আছে, টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অথবা আমাকে নন ফাইনাইট ভার্ব বসাতে হয়, কি বসাতে হয়? নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব বসাতে হয়। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব কোনটা? যে ভার্বটা দেখে টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার মানে আমাকে এই যে আমি যখন রাইট ফর্ম বসে ভার্ব বসাতে যাব, আমাকে দুই ধরনের ভার্ব বসাতে হবে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোন ভার্বগুলা? যে ভার্বগুলো দেখে টেন্স চেনা যায় সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কোনগুলা? যে ভার্বগুলো দেখে টেন্স চেনা যায় না সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার দেখো, এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব বসাতে যাবো যখন আমি যদি ফাইনাইট ভার্ব বসাই ইটস ওকে, কিন্তু নন ফাইনাইট ভার্ব যখন বসাতে যাব তখন আমাকে 3 ধরনের নন ফাইনাইট ভার্ব বসাতে হবে। কয় ধরনের? 3 ধরনের। প্রথমত আমাকে জিরান্ড বসাতে হবে। কি বসাতে হবে? জিরান্ড। আচ্ছা, এই যে জিরান্ডটা এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি এটা কাজ করবে কিসের মতো? এটা কাজ করবে হচ্ছে নাউনের মতো। এটা কাজ করবে কিসের মতো বলো দেখি? নাউনের মতো। নাউনের মতো কাজ করার অর্থ কি? নাউনের মতো কাজ করার অর্থ হচ্ছে, নাউনের মতো কাজ করার অর্থ হচ্ছে যে নাউন যে জায়গায় বসে একটা সেন্টেন্সে সেই জায়গায় জিরান্ড বসে। তার মানে আমি যদি নাউনের জায়গায় ভার্ব দেখি ওই ভার্বটাকে আমাকে জিরান্ড বানাতে হবে। ক্লিয়ার? এবার দেখো, দ্বিতীয়ত আমাকে পার্টিসিপল বসানো লাগতে পারে। পার্টিসিপল। এখন পার্টিসিপল বসানোর ক্ষেত্রে আমাকে 3 ধরনের পার্টিসিপল বসাতে হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে? পারফেক্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেমন? প্রেজেন্ট পার্টিসিপল দেখতে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল দেখতে কেমন? পাস্ট পার্টিসিপল দেখতে হচ্ছে ভি3। আর পারফেক্ট পার্টিসিপল দেখতে কেমন বলো? হ্যাভিং প্লাস ভি3। এই যে জিরান্ড কাজ করে নাউনের মতো, কিন্তু এই যে পার্টিসিপল আছে এগুলো কাজ করে অ্যাজেটিভের মতো বা কখনো কখনো অ্যাডভার্বের মতো। ঠিক আছে? তাহলে অ্যাজেটিভের মতো, কখনো কখনো অ্যাডভার্বের মতো। আরেকটা তোমাকে বসাতে হয় সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, এই ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম। টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম। তাহলে দেখো, আমি যখন ভার্ব বসাবো আমাকে 2 ধরনের ভার্ব বসাতে হয়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কোনটা? যেটা দেখে টেন্স চেনা যায়। নন ফাইনাইট ভার্ব কোনটা? যেটা দেখে টেন্স চেনা যায় না। এই ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব বসাতে গেলে আবার আমাদেরকে 3 ধরনের নন ফাইনাইট ভার্ব বসাতে হয়। একটা হচ্ছে জিরান, যেটা দেখতে ভার্ব প্লাস আইএনজি কাজ করে নাউনের মতো। নাউনের মতো কাজ করার অর্থ হচ্ছে নাউনের জায়গায় বসে। তার মানে নাউনের জায়গায় ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বটাকে আমাকে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে জিরান বানাইতে হবে। তার পরবর্তীটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলের আবার 3টা প্রকারভেদ আছে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ভাইয়ের সঙ্গে বলো, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেমন? ভার্ব প্লাস আইএনজি। আবার বলো, প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেমন? ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল দেখতে কেমন? ভি3। পারফেক্ট পার্টিসিপল দেখতে কেমন? হ্যাভিং প্লাস ভি3। আচ্ছা, এবার বলো তো এরা কিসের মতো কাজ করে? এরা কাজ করে হচ্ছে অ্যাজিটিভের মতো, কখনো কখনো অ্যাডভার্বের মতো। ঠিক আছে? তার পরবর্তীটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি বলো? টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো শিখলাম যে এই 2 ধরনের ভার্ব বসাতে হবে। এখন প্রশ্ন যে কখন কোনটা বসাতে হবে? কখন আমরা ফাইনাইট ভার্ব বসাবো, কখন আমরা নন ফাইনাইট ভার্ব বসাবো। এইটার জন্য তোমাকে 2টা কনসেপ্ট মাথায় রাখতে হবে। দেখো, এটার জন্য তোমাকে 2টা কনসেপ্ট মাথায় রাখতে হবে। প্রথমত তোমাকে একটা সিম্পল সেন্টেন্সের কথা চিন্তা করতে হবে। আমি যদি বলি একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, এই যে একটা সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্স হওয়ার শর্ত কি বলো? এই সিম্পল সেন্টেন্স হওয়ার শর্ত হচ্ছে যে সিম্পল সেন্টেন্স হওয়ার শর্ত হচ্ছে যে এখানে কি থাকতে হয়? একটা সাবজেক্ট থাকতে হয় আর একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়। ঠিক আছে? এবার তোমাকে মাথায় রাখতে হবে আরেকটা জিনিসের কথা, সেটা কি? একটা ক্লোজ। ঠিক আছে? এই যে আমি একটা ক্লোজের কথা বলতেছি, একটা ক্লোজ হওয়ার শর্ত কি? এই একটা ক্লোজ হওয়ার শর্ত ঠিক একই, যে একটা ক্লোজে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়। ঠিক আছে? তার মানে আমরা চিন্তা করব কি? একটা সিম্পল সেন্টেন্সের কথা চিন্তা করব, একটা ক্লোজের কথা চিন্তা করব। একটা সিম্পল সেন্টেন্স বা একটা ক্লোজ হওয়ার বৈশিষ্ট্য কি? সেখানে একটা সাবজেক্ট থাকতে হয়, একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়। এইটুকু আমাকে মাথায় রাখতে হবে। তাহলে তুমি এবার চিন্তা করো, মনে করো এখানে তোমাকে একটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে এবং
এইখানে এই একটা মাত্র ভার্ব তোমাকে বসাতে বলেছে, তখন শর্ত পূরণের জন্য, যেহেতু সিম্পল সেন্টেন্স হওয়ার শর্ত কি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সেহেতু শর্ত পূরণের জন্য তোমাকে কিন্তু এখানে যে তুমি ভার্বটা বসাবা সেই ভার্বটাকে তোমাকে ফাইনাইট ভার্ব হিসেবে বসাতে হবে। কি বসাতে হবে? ফাইনাইট ভার্ব হিসেবে বসাতে হবে, তাই না? এবার মনে করো তোমার ফাইনাইট ভার্বটা দেওয়া আছে, এর তো তুমি দেখতে পাচ্তেছো সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্বটা দেওয়া আছে। এই ফাইনাইট ভার্ব দেওয়ার থাকার পরে যদি আরেকটা কোনো ভার্ব বসাতে বলে, তখন এই ভার্বটাকে তোমাকে নন ফাইনাইট ভার্ব বানাতে হবে, ঠিক আছে? আবার মনে করো তোমার এখানে আরেকটা ভার্ব বসাতে বলতেছে, তখন এই ভার্বটাকেও তোমাকে কি বানাইতে হবে? নন ফাইনাইট ভার্ব বানাতে হবে। তার মানে কোনো একটা সিম্পল সেন্টেন্সে যদি শুধুমাত্র একটাই ভার্ব বসাতে বলে, তখন সেটাকে তোমাকে ফাইনাইট ভার্ব বানাতে হবে। কিসের জন্য? এই শর্তটা পূরণ করার জন্য। কিন্তু ফাইনাইট ভার্বটা দিয়ে যদি শর্তটা পূরণ করে দেওয়া থাকে, এরপরে অতিরিক্ত এই ফাইনাইট ভার্ব দেওয়া থাকার পরে অতিরিক্ত যে ভার্বগুলো আসবে সেগুলোকে তোমাকে নন ফাইনাইট বানাইতে হবে। ক্লিয়ার? তার মানে আমি নন ফাইনাইট ভার্ব বানাবো কখন? যখন ওই সেন্টেন্সে আগে থেকে একটা ফাইনাইট ভার্ব দেওয়া থাকবে তখন। আর যদি কোনো ফাইনাইট ভার্ব দেওয়া না থাকে তাহলে আমি ওই ভার্বটাকে ফাইনাইট ভার্ব বানাবো। তার পরবর্তীতে দেখো, মনে করো এইটা একটা সেন্টেন্স, সেন্টেন্সের এইটা একটা অংশ, ওইটা একটা অংশ। এই অংশে মনে করো একটা ভার্ব বসাতে বলেছে, তাহলে দেখো তো একটা ক্লোজ হওয়ার শর্ত কি? একটা সাথে একটা ফাইনাইট ভার্ব, এই শর্ত অনুযায়ী তোমাকে এই ভার্বটাকে ফাইনাইট ভার্ব বানাতে হবে। আবার দেখো তো ওইখানে একটা ক্লোজ আছে, ওই ক্লোজে মনে করে একটাই ভার্ব বসাতে বলেছে, তখন ক্লোজ হওয়ার শর্ত কি? একটা সাবজেক্ট একটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্টটা ফাইনাইট ভার্ব। সেই শর্ত পূরণ করার জন্য তোমাকে এখানে কি বসাতে হবে বলো দেখি? এখানে তোমাকে ফাইনাইট ভার্ব বসাতে হবে। এবার দেখো ফাইনাইট ভার্ব দেওয়া আছে, তারপরে অতিরিক্ত যে ভার্বটা আনবা সেটাকে তোমাকে নন ফাইনাইট বানাতে হবে। এখানেও যদি কোনো অতিরিক্ত ভার্ব বানাও সেটাকেও তোমার নন ফাইনাইট ভার্ব বানাতে হবে। সোজা কথা, আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে কি, যে একটা সিম্পল সেন্টেন্স বা একটা ক্লোজের হওয়ার শর্ত হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তাহলে যদি কোনো সেন্টেন্সে ফাইনাইট ভার্ব দেওয়া না থাকে তাহলে সেই ভার্বটাকে আমাকে ফাইনাইট ভার্ব বানাইতে হবে, আর ফাইনাইট ভার্ব দেওয়া থাকার পরে যদি অন্য কোনো ভার্ব দেওয়া থাকে সেটাকে আমাকে নন ফাইনাইট বানাইতে হবে। এবার দেখো আমরা পরবর্তী স্লাইডে স্টেপ 2টা একটু শিখে নিব, যে হচ্ছে আমরা কখন কোন নন ফাইনাইট ভার্ব বসাবো, ঠিক আছে? তার মানে এই স্টেপে আমরা মূলত কি শিখবো? নন ফাইনাইট ভার্ব বসানো শিখবো। তাহলে কয় ধরনের নন ফাইনাইট ভার্ব বসানো শিখবো? 3 ধরনের নন ফাইনাইট ভার্ব বসানো শিখবো। জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। চোখের পলক ফেলবা না, একদম একদম চোখের পলক ফেলবা না, খুবই ইম্পর্টেন্ট। একটা দুইটা তিনটা আসবেই, আসবেই। খুব মনোযোগ দাও, ফোকাস, মাথা ঠান্ডা করো, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ইনশাল্লাহ তুমি পারবা, ইনশাল্লাহ আমরা পারবো। আমি বোঝাতে পারবো, তুমিও বুঝতে পারবা, পরীক্ষায় ফাটাই দিয়ে আসবা ইনশাল্লাহ। দেখো আমি যদি বলি যে প্রথম স্টেপে আমরা কি শিখবো? জিরান বসানো শিখবো। আচ্ছা বলো তো জিরানটা কি ছিল? জিরানটা দেখতে ছিল ভার্ব প্লাস আইএনজি, তাই না? এটা কাজ করতো কিসের মতো? নাউনের মতো। তাহলে জিরান দেখতে ছিল ভার্ব প্লাস আইএনজি, কাজ করতো কিসের মতো? নাউনের মতো। নাউনের মতো কাজ করার অর্থ কি? এই নাউনের জায়গায় জিরান বসে, ঠিক আছে? তাহলে এখন ঘটনা কি? ঘটনা হচ্ছে যে এই যে নাউনের জায়গায়, এই নাউনের জায়গায় যদি ভার্ব দেওয়া থাকে ওই ভার্বটার সঙ্গে আমাকে কি যুক্ত করে দিতে হবে? আইএনজি যুক্ত করে দিতে হবে, সোজা কথায়, ঠিক আছে? এখন নাউন বসে কোথায় কোথায় সেটা আমাকে দেখতে হবে। প্রথমত নাউন কিন্তু বসে সাবজেক্টের জায়গায়। কার জায়গায়? সাবজেক্টের জায়গায়। এখন তুমি খেয়াল করো এই সেন্টেন্সটা বলা আছে রিড ইমপ্রুভস ইয়োর ভোকাবুলারি। তাহলে এইখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে রিডস, এটা হচ্ছে রিড, তাই তো? আরেকটা হচ্ছে কি বলো দেখি? আরেকটা হচ্ছে ইমপ্রুভ, আরেকটা হচ্ছে ইমপ্রুভ। কয়টা ভার্ব বলো? দুইটা ভার্ব, তাই না? এখন এই দুইটা ভার্বের মধ্যে দেখো এই ইমপ্রুভ যে ভার্বটা আছে, ইমপ্রুভস ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত আছে, এটা থেকে টেন্সে না যাচ্ছে, তার মানে এইটা কিন্তু কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তাহলে এইটা যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে এর আগে যে ভার্বটা আছে এটাকে তোমাকে নন ফাইনাইট বানাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন নন ফাইনাইট? তুমি এবার প্রশ্ন করো এই ভার্বটাকে, কোনটি 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 তোমার ভোকাবুলারিকে হচ্ছে ইমপ্রুভ করবে বলো? এই যে পড়াটা, তার মানে কোনটি এর উত্তরে যেটা পাইছে এটা সাবজেক্ট, সাবজেক্টের জায়গাটাকে নাউনের জায়গায় দেওয়া আছে ভার্ব। তাহলে নাউনের জায়গায় যদি ভার্ব দেওয়া থাকে কি করতে হবে? ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে? তাহলে আমাকে এখানে কি করতে হবে? রিড থেকে বলে দিতে হবে
রিড থেকে বলে দিতে হবে রিডিং, রিড থেকে বলে দিতে হবে কি বলো দেখি, রিডিং। তার পরবর্তী দেখো অবজেক্টের জায়গায় যদি একটা ভার্ব দেওয়া থাকে সেটাকে তুমি কি করবা, সেটাকে তুমি জিরান্ড বানাবা। দেখো শি লাভস সিংস ক্লাসিক্যাল সংস। আচ্ছা আমি যদি বলি এখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে লাভস, আরেকটা হচ্ছে কি বলো, আরেকটা হচ্ছে সিংস, তাই তো? দুইটা ভার্ব, একটা হচ্ছে লাভস, একটা হচ্ছে সিংস। দেখো তো এই যে লাভস ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত আছে, তার মানে এটা থেকে টেন্সে না যায়, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটাকে বানাইতে হবে নন ফাইনাইট ভার্ব। এবার আমি যদি প্রশ্ন করি সে ভালোবাসে, কি ভালোবাসে, গান গাওয়া, কি এর উত্তরে পাই যেটা যেটা পাই সেটা হচ্ছে অবজেক্ট, তার মানে গান গাওয়াটা এখানে অবজেক্ট, অবজেক্ট তাই তো? অবজেক্টের জায়গায় কি বসার কথা, নাউন, সে জায়গায় দেওয়া আছে ভার্ব, তার মানে এটাকে আমাকে জিরান্ড বানাই দিতে হবে। তার মানে আমি কি করব, সিং থেকে বানাই দিব কি বলো, সিং থেকে বানাই দিব হচ্ছে সিঙ্গিং। ঠিক আছে, এবার খেয়াল করো যদি কমপ্লিমেন্ট থাকে, এই যে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের জায়গায় যদি একটা ভার্ব দেওয়া থাকে এবং সেই ভার্বটা দ্বারা যদি সাবজেক্টের অপর একটা নামকে বোঝায় তাহলে সেটাকে আমাকে জিরান্ড বানাইতে হবে। এখন দেখো তো এইখানে যদি একটু খেয়াল করো কি বলা আছে, যেখানে সাবজেক্টকে মাই হবি, এটা হচ্ছে সাবজেক্ট, আচ্ছা মাই হবিটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? এর পরবর্তীতে এই যে পেইন্ট, এটা হচ্ছে কি বলো দেখি, এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট, ঠিক আছে? কারণ আমি যদি বলি যে আমার হবির নাম, আমার হবির নাম, আমার হবির নাম কি এই যে রং করা হতে পারে, পারে, পারে কি না বলো? মনে করো এখানে সিং আছে, মাই হবি ইজ সিং, আচ্ছা আমার শখের নাম কি গান গাওয়া হইতে পারে, পারে। মনে করো ড্যান্স দেওয়া আছে, আচ্ছা আমার হবির নাম কি ড্যান্স হইতে পারে, পারে। যখন এই ভার্বটা দ্বারা আমার হবির নামকে নির্দেশ করবে, মানে সাবজেক্টের অপর একটা নামকে নির্দেশ করবে, তখন সেটাকে বানাইতে হবে জিরান। তাহলে আমি এখানে কি বানাই দিব বলো দেখি, পেইন্ট থেকে বানাই দিব হচ্ছে পেইন্টিং, পেইন্ট থেকে বানাই দিব হচ্ছে পেইন্টিং। বুঝতে পারছি? এবার দেখো তার পরবর্তীতে বলছে প্রিপোজিশনের পরে জিরান বসে, তার মানে প্রিপোজিশনের পর, প্রিপোজিশনের পরে যদি তুমি কোনো ভার্ব দেখো চোখ বন্ধ করে ভার্বের সঙ্গে আইএনজি বানায় জিরান বানাই দিবা। তাহলে এখানে বলা আছে অ্যাট, এখানে কি বলা আছে বলো, অ্যাট, অ্যাটটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশনের পরে, এই প্রিপোজিশনের পরে দেখো ড্র একটা ভার্ব দেওয়া আছে, তার মানে এটাকে তোমাকে কি বানাইতে হবে, জিরান বানাইতে হবে, তার মানে বলতে হবে ড্রয়িং, ড্রয়িং, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছ? এবার দেখো তার পরবর্তীতে কি বলছে যে পসেসিভ অ্যাজেটিভ, পসেসিভ অ্যাজেটিভ কোনগুলা, যেগুলো, যে অ্যাজেটিভগুলো দ্বারা কি মালিকানা বোঝায়, কি বোঝায় বলো দেখি, মালিকানা বোঝায়, সেগুলোকে আমরা বলি পসেসিভ অ্যাজেটিভ, তাই তো? তাহলে মালিকানা বোঝাইতে পারে কোনগুলো দ্বারা, এই যে মাই, তারপরে আওয়ার, তারপরে দেয়ার, তারপরে হচ্ছে হিজ, তারপরে হচ্ছে হার, তারপরে হচ্ছে কি বলো দেখি ইয়োর, তাই না? এইগুলো হচ্ছে পসেসিভ অ্যাজেটিভ। এইগুলোর পরে যদি কোনো ভার্ব দেখো চোখ বন্ধ করে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিবা। তাহলে দেখো তো কি বলা আছে, দে আর সারপ্রাইজড বাই মাই, এই যে মাই পসেসিভ, কি পসেসিভ, পসেসিভ অ্যাজেটিভ, তাই না? তাহলে এর পরবর্তীতে যে ভার্বটা আছে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে আমাকে কি করতে হবে, উইন দেওয়া আছে, উইনের সঙ্গে আইএনজি যুক্ত করে বলতে হবে উইনিং। আশা করি জিরান কোথায় কোথায় বসাতে হবে এটা তোমরা বুঝতে পেরেছো। দেখো এই যে পাঁচটা জায়গা, সাবজেক্টের জায়গা, অবজেক্টের জায়গা, কমপ্লিমেন্টের জায়গা, প্রিপোজিশনের পরে এবং এবং কিসের পরে বলো দেখি, পসেসিভ অ্যাজেটিভের পরে তোমাকে জিরান বসাতে হবে। এর পরবর্তীতে দেখো পার্টিসিপল। পার্টিসিপল কি ছিল, পার্টিসিপল ছিল এমন একটা নন ফাইনাইট ভার্ব যেটা কিসের মতো কাজ করতো বলো দেখি, অ্যাজিটিভের মতো কাজ করতো। কিসের মতো কাজ করতো, অ্যাজিটিভের মতো কাজ করতো, ঠিক আছে? এখন দেখো পার্টিসিপল ছিল কত প্রকার, তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা ছিল পাস্ট পার্টিসিপল, একটা ছিল কি বলো দেখি, একটা ছিল কি পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কেমন ছিল, ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপলটা কেমন ছিল, ভি3। পারফেক্ট পার্টিসিপলটা ছিল কি, হ্যাভিং প্লাস ভি3। পারফেক্ট পার্টিসিপল বসানো খুবই সোজা, যদি কোথাও হ্যাভিং দেওয়া থাকে তারপরে ভি3 খালি বসাই দিলেই পারফেক্ট পার্টিসিপল হয়ে যাবে। এখন আমাকে শিখতে হবে কখন প্রেজেন্ট পার্টিসিপল বসাবো, কখন পাস্ট পার্টিসিপল বসাবো। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, তোমার যেমন ইন্টারমিডিয়েটের জন্য গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। খুব ভালো মতো জিনিসটা দেখো। দেখো প্রথমত আমি এটা জানলাম যে পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস পার্টিসিপল হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব
যেটা কাজ করে কিসের মতো? যেটা কাজ করে হচ্ছে অ্যাজিটিভের মতো। যেটা কাজ করে কিসের মতো? অ্যাজিটিভের মতো। তার মানে অ্যাজিটিভের জায়গায় নিশ্চয়ই যখন কোনো একটা ভার্ব দেওয়া থাকবে সেই ভার্বটাকে আমাকে কি বানাইতে হবে? পার্টিসিপল বানাইতে হবে। তাহলে অ্যাজিটিভ বসে কোথায়? অ্যাজিটিভের সবচেয়ে কমন জায়গাটা হচ্ছে কি বলো দেখি? এই যে আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাজিটিভ প্লাস নাউন, এটা হচ্ছে সব থেকে কমন জায়গা। তাহলে সবচেয়ে কমন জায়গাটা কি? আর্টিকেল প্লাস অ্যাজিটিভ প্লাস নাউন। ঠিক আছে, তাহলে এইখানে একটু খেয়াল করো যে আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাজেটিভ প্লাস কি বললাম বলো দেখি? নাউন। এটা হচ্ছে একটা অ্যাজেটিভের সবচেয়ে কমন জায়গা। এবার দেখো এই অ্যাজেটিভের জায়গায়, ঠিক আছে, যদি অ্যাজেটিভ না থেকে একটা ভার্ব দেওয়া থাকে, কি দেওয়া থাকে? ভার্ব। এবং এই ভার্বটা দ্বারা যদি চলমান, চলমান বা স্বভাবগত, স্বভাবগত, ঠিক আছে, স্বভাবগত কোনো কাজকে নির্দেশ করে, তখন আমাকে সেটাকে বানাইতে হয় প্রেজেন্ট পার্টিসিপল, মানে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, কি বলছি? যে অ্যাজিটিভের জায়গায় যদি ভার্ব দেওয়া থাকে এবং এই ভার্বটার দ্বারা যদি চলমান বা স্বভাবগত কোনো কিছুকে বোঝায় তাহলে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, আর যদি শেষ কোনো কিছু, শেষ হয়ে গেছে এমন কোনো কিছুতে বোঝায় তাহলে তখন আমাকে বানাতে হয় ভি3। তাহলে আর্টিকেল প্লাস অ্যাজিটিভ প্লাস নাউন, এই অ্যাজিটিভের জায়গায় যদি ভার্ব দেওয়া থাকে এবং সেটা দ্বারা চলমান কোনো কিছুকে বোঝায় বা স্বভাবগত কোনো কিছুকে বোঝায় তাহলে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, আর শেষ হয়ে গেলে হচ্ছে ভি3। তাহলে চলো আমরা একটু খেয়াল করি, এক্সাম্পলের দিকে খেয়াল করো কি বলা আছে? এ রান ট্রেন র্যান ওভার দ্য বয়। তাহলে দেখো এই যে ভার্বটা, এইটা একটা ভার্ব, এইটা একটা ভার্ব, ঠিক আছে, এই ভার্বটা দেখে ভি2, ভি2, এটা ভি2, ভি2 টেন্সে না যাচ্ছে, তার মানে হচ্ছে এটা ফাইনাইট ভার্ব। এই ভার্বটাকে নন ফাইনাইট বানাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন নন ফাইনাইট ভার্ব? এখানে দেখো কি বলা আছে, এটা কি বলো? আর্টিকেল, এটা কি নাউন, তার মানে অ্যাজিটিভের জায়গায়, অ্যাজিটিভের জায়গায় দেওয়া আছে কি দেওয়া আছে বলো? অ্যাজিটিভের জায়গায় দেওয়া আছে ভার্ব। এখন তোমাকে দেখতে হবে এই যে ভার্ব যেটা দেওয়া আছে এটা কি চলমান, স্বভাবগত, নাকি শেষ হয়ে গেছে? দেখো তো, চলতে থাকা ট্রেন একটা মানে হচ্ছে ছেলেকে চাপা দিবে, নাকি স্থির শেষ হয়ে যাওয়া একটা ট্রেন, চলার কাজটা শেষ হয়ে যাওয়া একটা ট্রেন? বলো, অবশ্যই চলতে থাকা একটা ট্রেন দিবে, তার মানে এই কাজটা হচ্ছে চলমান। যখন চলমান কোনো কিছুকে নির্দেশ করলো, যখন চলমান কোনো কিছুকে নির্দেশ করলো তখন তোমাকে কি করতে হবে? প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে বলতে হবে কি বলো দেখি? রানিং, বলতে হবে রানিং। ক্লিয়ার? আবার দেখো দ্য ব্রেক গ্লাসেস ওয়ার রিটার্ন টু দ্য শপ। তাহলে এই যে দেখো দ্য ব্রেক গ্লাসেস ওয়ার রিটার্ন টু দ্য শপ আছে, তাই না? তাহলে এই যে ওয়ার রিটার্ন, এটা একটা ভার্ব যেটা থেকে টেন্স না যাচ্ছে, এটা ফাইনাইট ভার্ব। তাহলে ব্রেককে বানাইতে হবে নন ফাইনাইট। এখন তুমি চিন্তা করো, গ্লাসগুলো কি তুমি ভাঙতে ভাঙতে ফেরত দিয়েছ, বা গ্লাসগুলো কি ভাঙতে ভাঙতে ফেরত দেওয়া হয়েছিল, নাকি ভেঙে গেছে সেই গ্লাসগুলো ফেরত দেওয়া হয়েছিল? ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কাজটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, তারপরে ফেরত দেওয়া হয়েছিল। তার মানে এই কাজটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেলেই কি হবে? ভি3। তার মানে ব্রেক থেকে বানাতে হবে কি বলো দেখি? ব্রোকেন। এইটা বোঝার আর একটা টোটকা বুদ্ধি আছে, ঠিক আছে? টোটকা বুদ্ধিটা কি? তুমি দেখবা পরের নাউনটা আগের কাজটা করতে পারে কিনা, যদি পারে প্রেজেন্ট পার্টিসিপল, না পারলে পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো ট্রেন কি চলতে পারে? পারে, সেই জন্য প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। আবার দেখো গ্লাস কি নিজে নিজেকে ভাঙতে পারে রে? পারে না, তার মানে এটা হচ্ছে কি বলো দেখি? পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, এভাবে বানাতে হবে। আবার দেখো এখানে আমরা দেখলাম যে নাউনের আগে যখন ভার্ব দেওয়া আছে তখন সেটাকে আমরা কি বানাইছি? প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বানাইছি। এবার যদি তুমি কখনো নাউনের পরে ভার্ব দেখো, এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, নাউনের পরে যদি কোনো ভার্ব দেখো সেই ভার্বটাকেও তোমাকে কি পার্টিসিপল বানাতে হবে। তাহলে চলো দেখে নেই উদাহরণের মাধ্যমে, একদম ঝকঝকা করে নিই। এবার দেখো এই রুলসটাতে কি দেখবো আমরা? নাউনের পরে কি বসবে? পার্টিসিপল বসবে। এবার দেখো আমি যদি বলি যে ইজ, এই যে ইজ একটা ভার্ব এবং এটা থেকে টেন্স নেওয়া যাচ্ছে, এটা ফাইনাইট ভার্ব, তার মানে স্ট্যান্ড ভার্বটাকে আমাকে বানাইতে হবে নন ফাইনাইট। এবং এই স্ট্যান্ড ভার্বের অবস্থানটা কোথায়? এই যে দ্য ম্যান একটা নাউন, সেই নাউনের পরে। তবে নাউনের পরে যদি কোনো কিছু থাকে
কোনো ভার্ব দেওয়া থাকে সেটাকে আমাকে পার্টিসিপল বানাইতে হবে এবং আমাকে তখন দেখতে হবে একই জিনিস যে এই ভার্বটা চলমান বা স্বভাবগত কোনো কিছুকে বোঝাইছে নাকি শেষ হয়ে গেছে এমন কোনো কিছুকে বোঝাইছে। চলমান বা স্বভাবগত কিছু বোঝাইলে ভার্ব প্লাস আইএনজি, শেষ হয়ে গেলে ভি3। তাহলে দেখো তো আমি যখন তোমাকে কথাটা বলতেছিলাম যে ওইখানে যে লোকটা দাঁড়ায় আছে সেটা আমার বাবা, তার মানে আমার বলার মুহূর্তে দাঁড়ায় থাকার কাজটা চলমান ছিল। তার মানে এই যে এই দ্য ম্যানের দাঁড়ায় থাকার কাজটা চলমান ছিল, চলমান থাকলে কি হবে ভার্বের সঙ্গে আইএনজি, তার মানে আমাকে বলতে হবে স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং। ঠিক আছে, আবার দেখো এখানে কি বলা আছে ইজ, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তার মানে এইখানে যে আছে ইম্পোর্ট এটা হবে নন ফাইনাইট ভার্ব। কোন নন ফাইনাইট ভার্ব? যেহেতু নাউনের পরে আছে, নাউনের পরে যেহেতু আছে তার মানে পার্টিসিপল। এখন দেখব কাজটা চলমান নাকি শেষ হয়ে গেছে। এবার দেখো তো জাপান থেকে ইম্পোর্ট করা মানে করে আনা হচ্ছে যে কার্ডটা সেটা হচ্ছে তোমার এক্সপেন্সিভ, নাকি আনা হয়েছে যে কার্ডটা সেটা এক্সপেন্সিভ? আনা হয়েছে যে কার্ডটা সেটা হচ্ছে এক্সপেন্সিভ। তাহলে দেখো তো এই কাজটা শেষ হয়ে গেছে, আর শেষ হয়ে গেছে এমন বোঝালেই কি হবে পাস্ট পার্টিসিপল। তার মানে তোমাকে বলতে হবে কি বলো দেখি, তোমাকে বলতে হবে ইম্পোর্টেড, ইম্পোর্টেড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো, আমি আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পারতেছো। এই ক্লাস না বুঝলে তুমি আর কিচ্ছু বুঝবা না, বিশ্বাস করো, এই ক্লাস না বুঝলে আর কিচ্ছু বুঝবা না। দেখো এখানে ওই টোটকা বুদ্ধিটা খাটানো যায়, যেমন আমি বলছিলাম পরের নাউনটা যদি আগের কাজটা করতে পারে তখন হবে কি প্রেজেন্ট পার্টিসিপল, না পারলে পাস্ট পার্টিসিপল। এবার দেখবা আগের নাউনটা যদি পরের কাজটা করতে পারে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, না পারলে পাস্ট পার্টিসিপল। এবার দেখো ম্যান কি দাঁড়ায় থাকতে পারে? পারে, সেই জন্য হয়েছে স্ট্যান্ডিং। কার কি নিজে নিজেকে ইম্পোর্ট করতে পারে? পারে না, সেই জন্য হয়েছে কি বলো দেখি ইম্পোর্টেড। এবার দেখো কমপ্লিমেন্টের জায়গায়, কিসের জায়গায় বলো দেখি? কমপ্লিমেন্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়ও পার্টিসিপল বসতে পারে। কখন? যখন নাম না বুঝায় ধরন বুঝাবে তখন। এখন আমি যদি বলি, এভাবে বলি, তুমি একটু খেয়াল করো, আমি যদি এভাবে বলি যে দ্য ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট, এটা বিভার্ব, তার মানে দ্য ম্যানের পরে এটা যেটা আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাই তো? এবার তুমি চিন্তা করো তো যে এই যে ইন্সপায়ার, এটা কি কোনোভাবেই এই দ্য ম্যানের নামকে নির্দেশ করতেছে? না, কখনোই না। দ্য স্টোরি ইজ ইন্সপায়ার, দেখো তো এই ইন্সপায়ার কি এই স্টোরির নামকে নির্দেশ করতেছে? না, কখনোই নির্দেশ করতেছে না। নামকে নির্দেশ না করলেই ধরন, ধরন মানেই কি পার্টিসিপল, পার্টিসিপল মানেই কি হয় ভার্ব প্লাস আইএনজি নয়তো ভার্বের ভি3, তাই কি না? অবশ্যই তাই, 100% তাই। এখন কথা হচ্ছে যে ভাইয়া পার্টিসিপল তো বানাবো, তাহলে পার্টিসিপল বানাবো ঠিক আছে, কিন্তু কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল? এটার জন্য তোমাকে সাবজেক্টের দিকে তাকাইতে হবে। সাবজেক্টটা যদি ব্যক্তি হয়, সাবজেক্টটা যদি কি হয় ব্যক্তি, ঠিক আছে, সাবজেক্টটা যদি ব্যক্তি হয় তাহলে তুমি করবা ভার্বের সঙ্গে আইএনজি, মানে প্রেজেন্ট সরি ভার্বের ভি3, ভার্বের ভি3, ঠিক আছে। আর যদি বস্তু হয় তাহলে করবা ভার্বের সঙ্গে আইএনজি, মানে প্রেজেন্ট পার্টিসিপল। দ্য ম্যান ইজ ইন্সপায়ার, ইন্সপায়ার তার নাম বোঝাচ্ছে না, তার মানে ধরন বোঝাচ্ছে, সাবজেক্টের দিকে তাকাইলাম বস্তুবাচক, সরি ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক যেহেতু করতে হবে পাস্ট পার্টিসিপল, আমাকে বলতে হবে ইন্সপায়ার্ড, ঠিক আছে। এবার দেখো তার পরবর্তীতে পরেরটা যদি দেখি দ্য স্টোরি ইজ ইন্সপায়ার, ইন্সপায়ার দ্বারা নাম বোঝাচ্ছে না, তার মানে ধরন বোঝাচ্ছে, ধরন বুঝালে পার্টিসিপল, তাকাবো সাবজেক্টের দিকে, সাবজেক্টটা হচ্ছে বস্তুবাচক, তাহলে কি করবো ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে ইন্সপায়ারিং, ইন্সপায়ারিং, ঠিক আছে। এই যে হয়ে গেল, কত সুন্দর, কত সুন্দর। এবার দেখো ইনফিনিটিভ, ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এইটা আমরা কখন ব্যবহার করব? ইনফিনিটিভটা আসলে কখন ব্যবহার করা হয়? ইনফিনিটিভটা হচ্ছে মূলত উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, অথবা বাংলাতে যখন তে অর্থ দিবে তখন তুমি ইনফিনিটিভ ব্যবহার করবা। বুঝতে পারছো কি বলছি বলো? কি বলছি বলো? যে যখন কি হবে উদ্দেশ্য বোঝাবে, কি বোঝাবে বলো? এই যে উদ্দেশ্য বোঝাবে অথবা বাংলাতে তে অর্থ দিবে তখন তুমি ইনফিনিটিভ ব্যবহার করবা। এক্সাম্পলটা খেয়াল করো, কি বলা আছে? বলা আছে শি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, অ্যাচিভ হার গোল। তার মানে দেখো দুইটা কাজ, একটা হচ্ছে তার কাজ করার কাজ, একটা হচ্ছে তার অর্জন করার কাজ, ঠিক আছে। সে যে কাজ করে, সে যে কাজ করে, এই কাজ করার উদ্দেশ্যটা কি? অর্জন করা, তাই না?
যখন এই যে উদ্দেশ্যটা বোঝাবে তখন তোমাকে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। আবার বাংলায় অর্থ করো, শি ওয়ার্কস আর সে কঠোর পরিশ্রম করে, অ্যাচিভ হার গোল তার লক্ষ্য অর্জন করতে, এই যে তে অর্থ দিচ্ছে তার মানে ইনফিনিটিভ বানাতে হবে। তাহলে আমাকে টু কি বলতে হবে বলো দেখি, টু অ্যাচিভ। অ্যাচিভ। আবার দেখো, আই স্টাডি এভরিডে ইমপ্রুভ মাই স্কিল। তাহলে এখানে দুইটা কাজ, একটা হচ্ছে পড়াশোনা করার কাজ, একটা হচ্ছে ইমপ্রুভ করার কাজ। তাহলে এই যে আমি পড়াশোনা যে করি, এই পড়াশোনা করার কাজটার উদ্দেশ্য কি? ইমপ্রুভ করা। তাহলে যখন ইমপ্রুভ করতেছে, বা আমি যদি বলি আমি কেন পড়াশোনা করি, উন্নতি করতে, তে অর্থ দিচ্ছে, তখন আমাকে ইনফিনিটিভ বানাতে হবে। তার মানে বলতে হবে টু ইমপ্রুভ। ঠিক আছে? তাহলে দেখো বাচ্চারা, কত সহজে, কত সহজে তুমি এই নন ফাইনিট ভার্বগুলো বসাতে পারো। এবং এই যে তুমি নন ফাইনিট ভার্ব বসানো শিখলে না, এই নন ফাইনিট ভার্ব বসানো থেকেই তুমি অন্তত 2টা থেকে 3টা তোমার প্যাসেজে কমন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আমি যেভাবে ধরে ধরে করাচ্ছি তোমাকে, অফলাইনেও মনে হয় না যে তোমাকে এত ধরে ধরে করানো হয়। সে জায়গা থেকে কেউ যদি এই যে 1টা বা 1.5 ঘন্টার যে ক্লাসটা হবে, এটা যদি কেউ শুধুমাত্র একটু ঠান্ডা মাথায় বসে বসে দেখে, তাহলে তার রাইট ফ্রম ভার্বসে কোনো সমস্যা থাকবে না, একদমই সমস্যা থাকবে না, একদমই সমস্যা থাকবে না। ঠিক আছে? চলো পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী স্টেপ নাম্বার 3। এই স্টেপে আমাকে কি করতে হবে? এই স্টেপে আমাকে ফাইনাইট ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? ফাইনাইট ভার্ব বসাতে হবে। ফাইনাইট ভার্ব আমি কখন বসাবো? যখন কোনো একটা সেন্টেন্সে শুধুমাত্র, বা কোনো একটা ক্লোজে শুধুমাত্র একটাই ভার্ব দেওয়া থাকবে, তখন আমি কি বসাবো? ফাইনাইট ভার্ব বসাবো, তাই না? আচ্ছা, নন ফাইনাইট ভার্ব বসাতে গিয়ে আমরা কখনোই সাবজেক্টের দিকে তাকাই নেই। সাবজেক্ট সিঙ্গুলার বা সাবজেক্ট প্লুরাল এটার আমরা কথায় আনি নেই। কেন? তখন এটার প্রয়োজনই হয় নাই। কিন্তু যখন আমি ফাইনাইট ভার্ব বসাবো, তখন কিন্তু আমাকে সাবজেক্টের দিকে তাকাতে হবে। ঠিক আছে? কেন সাবজেক্টের দিকে তাকাতে হবে? তার কারণ ফাইনাইট ভার্বের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই ফাইনাইট ভার্বটা তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। সেই জন্য যখন ওই ফাইনাইট ভার্ব বসানোর প্রসঙ্গ আসবে, তখন অবশ্যই আমাকে সাবজেক্টের দিকে তাকাতে হবে। কার দিকে তাকাতে হবে? সাবজেক্টের দিকে তাকাতে হবে। ঠিক আছে? এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটাও আমাকে সিঙ্গুলার বসাতে হবে। ভার্বটাও আমাকে সিঙ্গুলার বসাতে হবে। ঠিক আছে? আর এই সাবজেক্টটা যদি প্লুরাল হয়, কি হয় বলো দেখি? প্লুরাল হয়, তাহলে এই ভার্বটাও আমাকে প্লুরাল বসাতে হবে। তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে? তার মানে এখানে কয়টা বিষয় চলে এসেছে? 2টা বিষয় চলে এসেছে। কি কি সেই 2টা বিষয়? একটা হচ্ছে এই যে সাবজেক্টের সিঙ্গুলার এবং প্লুরাল হওয়ার বিষয়টা, ঠিক আছে? এবং আরেকটা বিষয় কি বলো দেখি? এই যে ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল হওয়ার বিষয়টা। তাই তো? তার মানে আমাকে আগে বুঝতে হবে সাবজেক্ট সিঙ্গুলার মানে কি, সাবজেক্ট প্লুরাল মানে কি, তারপরে আমাকে বুঝতে হবে ভার্ব সিঙ্গুলার মানে কি, ভার্ব প্লুরাল মানে কি। এই কনসেপ্টটি তোমাদের অনেকের ক্লিয়ার থাকে না। দেখো আজকে একদম পানির মতো ঝকঝকা করে দিচ্ছি। দেখো, সাবজেক্ট তুমি মাথায় রাখবা। সাবজেক্ট সিঙ্গুলার মানে কি? সাবজেক্ট এক। সাবজেক্ট যদি, এই সাবজেক্ট দ্বারা যদি একজনকে বোঝায়, তাহলে সেটা সিঙ্গুলার। এই আল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই সাবজেক্ট দ্বারা যদি একের বেশি জনকে বোঝায়, তাহলে সেই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে? দেখো কি বললাম বলো দেখি? বললাম যে সাবজেক্ট যদি একজনকে বোঝায়, তাহলে সেই সাবজেক্ট সিঙ্গুলার, আর সাবজেক্ট দ্বারা যদি একের বেশি জনকে বোঝায়, তাহলে সেই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। এখন দেখো তো, এই যে সাবজেক্টের জায়গায় বসে কে? সাবজেক্টের জায়গায় বসে হচ্ছে নাউন। ঠিক আছে? এই সাবজেক্টের জায়গায় 2 ধরনের নাউন বসতে পারে। একটা হচ্ছে কাউন্টেবল নাউন বসতে পারে, কাউন্টেবল নাউন বসতে পারে, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন বসতে পারে। আনকাউন্টেবল নাউন বসতে পারে। সাবজেক্টের জায়গায় কি নাউন বসতে পারে? কাউন্টেবল নাউন বসতে পারে, আনকাউন্টেবল নাউন বসতে পারে। ঠিক আছে? যদি এই কাউন্টেবল নাউন বসে, তাহলে সেই কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার হইতে পারে, আবার প্লুরালও হইতে পারে। কিন্তু এই যে আনকাউন্টেবল নাউনটা, এটা হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার। ঠিক আছে?
তাহলে কাউন্টেবল নাউনটা যদি সিঙ্গুলার হয়, কি হয়? সিঙ্গুলার হয়, তাহলে এইটার পরবর্তীতে ভার্বটা বসবে সিঙ্গুলার। এই কাউন্টেবল নাউনটা যদি প্লুরাল হয়, এর পরবর্তীতে ভার্বটা বসবে প্লুরাল। আনকাউন্টেবল নাউন যেহেতু অলওয়েজ সিঙ্গুলার, তার মানে এর পরবর্তীতে ভার্বটাও সবসময় সিঙ্গুলার বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে সাবজেক্টের জায়গায় নাউন বসে, দুই ধরনের নাউন বসতে পারে, কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন কোনটা, যেটা গোনা যায়, আনকাউন্টেবল কোনটা, যেটা গোনা যায় না। তাহলে কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হয় ভার্ব প্লুরাল। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, সেই জন্য ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার। ঠিক আছে? এবার তোমাকে বুঝতে হবে ভার্ব সিঙ্গুলার কি আর ভার্ব প্লুরাল কি। এই যে ভার্ব সিঙ্গুলার এবং ভার্ব প্লুরাল, এই জিনিসটা বসাতে গিয়ে, ঠিক আছে, তোমাকে 4টা জায়গায় প্রবলেমের সম্মুখীন হইতে হবে। একটা কি ইজ বসানো নিয়ে, আর হচ্ছে আর বসানো নিয়ে, ওয়াজ বসানো নিয়ে এবং ওয়ার বসানো নিয়ে, হ্যাজ বসানো নিয়ে, হ্যাভ বসানো নিয়ে, ভার্বের বেস ফর্মের সঙ্গে এস বা ইএস বসানো নিয়ে, ভার্বের বেস ফর্ম বসানো নিয়ে। ঠিক আছে? এখন তুমি মাথায় রাখবা যে এই ভার্বগুলো হচ্ছে সিঙ্গুলার আর এইগুলো হচ্ছে কি প্লুরাল। তার মানে সাবজেক্ট যদি এক হয় তাহলে আমরা সাধারণত এগুলো বসাবো, আর সাবজেক্টটা যদি একের বেশি হয় তাহলে আমরা এই ভার্বগুলো বসাবো। ঠিক আছে? তাহলে চলো উদাহরণের মাধ্যমে দেখে নিই। প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, বলা আছে পিপল কল হিম নজরুল। তাহলে এখানে সাবজেক্টকে পিপল, তাই তো? এখন তুমি চিন্তা করো, পিপল কি এক নাকি একের বেশি? একের বেশি। একের বেশি হইলে ভার্বের বেস ফর্ম বসে নাকি ভার্বের সঙ্গে এস বাই এস? অবশ্যই ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো এখানে কল যে ভার্বটা, এটা ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। আবার দেখো পরের সেন্টেন্সের সাবজেক্ট কে? অ্যান অ্যাক্টিভ স্টুডেন্ট। যখন এমন গঠন থাকবে যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তখন তোমাকে এই নাউনটা অনুযায়ী ভার্বটা বসাতে হবে। স্টুডেন্ট, দেখো তো স্টুডেন্ট এক নাকি একের বেশি? একজন স্টুডেন্টের কথা বলেছে। তাহলে বলো ভার্বের বেস ফর্মের সঙ্গে এস বাই এস নাকি ভার্বের বেস ফর্ম? একজন হইলে এস বাই এস, সেই জন্য এখানে দেখো কি হয়েছে, গেটস। ক্লিয়ার? আবার দেখো পরবর্তী অংশে বলছে কি দ্য লিডার্স অফ বাংলাদেশ। এই সাবজেক্টে দেখো একটা প্রিপোজিশন যুক্ত আছে। যদি সাবজেক্টে প্রিপোজিশন যুক্ত থাকে তাহলে এই প্রিপোজিশনের পরের যে অংশ, এটা অনুযায়ী তুমি ভার্ব বসাতে পারবা না। তাহলে ভার্ব বসাতে হবে কোনটা অনুযায়ী? এই যে আগের যে অংশ আছে সেটা অনুযায়ী। লিডার্স একের বেশি, তাহলে দেখো তো একের বেশি হলে ইজ বসে নাকি আর বসে? আর। সেই জন্য দেখো এখানে কি বসেছে? আর বসেছে। বুঝতে পেরেছ? কত ইজি দেখো। তার পরবর্তীতে দেখো টিচিং ইজ এ টিচিং ইংলিশ ইজ মাই প্যাশন। এই যে দেখো সাবজেক্টের জায়গায় কি দেওয়া আছে? ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, তার মানে জিরান্ট দেওয়া আছে, তাই তো? সাবজেক্টের জায়গায় যখন কখনো জিরান্ট দেওয়া থাকবে তখন চোখ বন্ধ করে তোমাকে সবসময় ভার্বটা সিঙ্গুলার বসাইতে হবে। আবার পরেরটা খেয়াল করো, টু পার্টিসিপেট ইন অ্যান ইংলিশ অলিম্পিয়াড, তাই তো? সাবজেক্ট দেওয়া আছে কি? টু পার্টিসিপেট ইন অ্যান ইংলিশ অলিম্পিয়াড। যখন মানে এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে ইনফিনিটিভ দেওয়া আছে। সাবজেক্টের জায়গায় যখন ইনফিনিটিভ দেওয়া থাকবে তখনও তোমাকে কি করতে হবে? সবসময় ভার্বটা সিঙ্গুলার বসাইতে হবে। আবার দেখো দ্যাট ইউ উইল গেট এ গুড রেজাল্ট ইজ অলমোস্ট কি ক্লিয়ার। তার মানে এই যে দ্যাট ইউ উইল গেট এ গুড রেজাল্ট, এটা হচ্ছে কি বলো দেখি? সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় যখন কোনো একটা ক্লোজ দেওয়া থাকবে তখনও ভার্বটা হচ্ছে সবসময় সিঙ্গুলার হবে। 3টা কথা বলেছি, জিরান্ট ফ্রেজ, পার্টিসিপল, জিরান্ট ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, আর একটা হচ্ছে ক্লোজ। এই 3টা জিনিস সাবজেক্টের জায়গায় থাকলে আমাকে সবসময় ভার্বগুলো সিঙ্গুলার বসাতে হবে, এবং সেই জন্যই আমি ইজ বসিয়েছি, গিভস বসিয়েছি এবং ইজ বসিয়েছি। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট, যদি কোনো সেন্টেন্সের শুরুতে হেয়ার এবং দেয়ার থাকে, ঠিক আছে, এগুলোর পরবর্তীতে থাকবে ভার্ব এবং তার পরবর্তীতে থাকবে সাবজেক্ট। ঠিক আছে? তাহলে যদি হেয়ার এবং দেয়ার থাকে তাহলে হেয়ার এবং দেয়ারের পরে থেকে ভার্ব, তারপরে সাবজেক্ট। তাহলে দেখো এইখানে একটা জিনিস মাথায় রাখবা যে তোমাকে তখন কি করতে হবে, যদি তুমি শুরুতেই হেয়ার এবং দেয়ার দেখো তাহলে তোমাকে ভার্বের পরে তাকাতে হবে। তাহলে ভার্বের পরে থাকবে সাবজেক্ট, সেইটা অনুযায়ী তোমার এই আগের ভার্বটা বসাতে হবে। তাহলে দেখো কি বলা আছে যে হেয়ার আর দ্য মেম্বার্স। তাহলে হেয়ার আছে, আমি তাকাবো ভার্বের পরে। এই যে ভার্বের পরে আছে দ্য মেম্বার্স অনুযায়ী ভার্বটা হয়েছে আর।
আশা করি আমি তোমাকে যেভাবে ধরে ধরে বোঝালাম এর থেকে ধরে ধরে বোঝানো পসিবল না, এবং তুমি এই জিনিসটা খুব ভালো মতোই বুঝেছো, এই জিনিসটা তুমি খুব ভালো মতোই বুঝেছো, এবং তুমি এখান থেকেই অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। এবার দেখো পরবর্তী স্টেপে যাই। স্টেপ 4-এ গিয়ে আমাকে কী করতে হয়? স্টেপ 4-এ গিয়ে আমাকে মূলত এই যে আমি যে ভার্বটা বসাবো এটা কি আমি অ্যাক্টিভ ভয়েসে বসাবো নাকি প্যাসিভ ভয়েসে বসাবো, এই জিনিসটা আমাকে খেয়াল করতে হয়। তাহলে অ্যাক্টিভ বা প্যাসিভ এটা মূলত আমরা কিসের উপর নির্ধারণ করি, কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করি? সাবজেক্টের কোনো একটা কাজ করতে পারা বা না পারার উপর ভিত্তি করে। ঠিক আছে, সাবজেক্ট যদি কোনো একটা কাজ করতে পারে, সাবজেক্ট যদি ভার্বের কাজটা নিজে নিজেই করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যদি সাবজেক্ট ওই কাজটা করতে না পারে তাহলে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে এই যে দেখো, তাহলে আমি অ্যাক্টিভ ভয়েস কখন বলবো? অ্যাক্টিভ ভয়েস বলবো হচ্ছে যখন সাবজেক্ট কি এই যে ভার্বের যে কাজটা, এই ভার্বের কাজটা যখন করতে পারবে তখন সেটাকে আমরা কি বলবো বলো দেখি? অ্যাক্টিভ ভয়েস বলবো। আর এই সাবজেক্ট যখন এই যে ভার্বের যে কাজটা এটা যখন করতে পারবে না তখন সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। এখন তুমি একটা জিনিস মাথায় রাখবা যে অ্যাক্টিভ ভয়েস হইলে তো আমরা এমনিতেই ভার্ব যেভাবে বসানোর দরকার আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাই দিই সেভাবে বসাবো, কিন্তু প্যাসিভ ভয়েস মানেই তুমি মাথায় রাখবা টু বি ভার্ব প্লাস ভার্বের ভি3। টু বি ভার্ব প্লাস ভার্বের কি বলো দেখি? ভি3। প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে টু বি ভার্ব প্লাস ভার্বের ভি3। এখন ইনডিফিনিট টেন্সের যদি তুমি প্যাসিভ ভয়েস করো তাহলে কন্টিনিউয়াসের বিভার্বগুলো ব্যবহার করবা। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বিভার্ব এম, ইজ, আর, তারপরে হচ্ছে ভি3। পাস্টে পাস্ট কন্টিনিউয়াসের বিভার্ব ওয়াজ, ওয়ার প্লাস ভি3। ফিউচারের বিভার্ব শ্যাল, বি, উইল বি প্লাস ভি3। আর যদি তুমি কোনো একটা কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েস করতে যাও তাহলে যে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে সেই অক্সিলারি ভার্বের সঙ্গে আগে বিং নিবা, তার পরবর্তীতে ভি3 করবা। যদি পারফেক্টের করতে চাও তাহলে যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে তার সঙ্গে বিন নিবা, তার পরবর্তীতে ভি3 করবা। আর যদি মডাল অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সে করতে চাও যে মডাল অক্সিলারি ভার্বটা দেওয়া আছে সেটার পরে বি নিবা, তারপরে ভি3 নিবা। এই যে দেখো, এই ছোট্ট 3টা কথায় তোমার ভয়েসের দফা রফা। ঠিক আছে, ক্লিয়ার? এখন চলো আমরা দেখি, উদাহরণ দেখি কি বলা আছে। যে পলিউশন কজ বাই ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, তার মানে পলিউশন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসের মাধ্যমে সংগঠিত হয় বা তৈরি হয়। এবার দেখো তো এখানে সাবজেক্টের দিকে দেখো, পলিউশন। দেখো তো পলিউশন কি নিজে নিজেই তৈরি হয়েছে নাকি কারো দ্বারা তৈরি হয়েছে? অবশ্যই কারো দ্বারা তৈরি হয়েছে, তার মানে প্যাসিভ ভয়েস। সাবজেক্ট কাজটা করতে পারেনি, প্যাসিভ ভয়েস। তার মানে আমাকে টু বি ভার্ব প্লাস ভি3 আনতে হবে। আগে দেখতে হবে টেন্স কি, তার টেন্সটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট, তার টু বি ভার্ব প্লাস কি আনতে হবে? টু বি ভার্ব প্লাস কি আনতে হবে বলো? ভার্বের ভি3। তার প্রেজেন্ট ইনডিফিনিটে কি হবে? ইজ, তারপর হচ্ছে কি? কস্ট, ইজ কস্ট। এবার দেখো, পলিউশন কজ সিভিয়ার এনভায়রনমেন্টাল ড্যামেজ। তাহলে হচ্ছে আমি যদি বলি পলিউশন বা দূষণ তীব্র তোমার হচ্ছে পরিবেশগত সমস্যা বা ক্ষতি তৈরি করে। তাহলে এবার দেখো সাবজেক্টকে পলিউশন। এখন এই পলিউশন কি এই এনভায়রনমেন্টাল যে ড্যামেজ এটা কারণ হইতে পারে? পারে। যেহেতু সাবজেক্ট ভার্বটা করতে পারতেছে, ভার্বের কাজ করতে পারতেছে, তার মানে অ্যাক্টিভ ভয়েস। আমি খালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করে দিব, কজেস। এবার দেখো এডুকেশন এমফাসাইজ ইন আওয়ার সোসাইটি। আচ্ছা, এডুকেশন আমাদের শিক্ষাকে আমাদের সমাজে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষা কি নিজেই নিজেকে গুরুত্ব দিচ্ছে নাকি কারো দ্বারা দেওয়া হচ্ছে? কারো দ্বারা দেওয়া হচ্ছে, তার মানে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ইজ, তারপর হচ্ছে এমফাসাইজড। ঠিক আছে, এবার দেখো এডুকেশন প্লে এ ভাইটাল রোল। তাহলে দেখো তো এডুকেশন কি এই যে ভূমিকা রাখতে পারে? পারে। তার মানে অ্যাক্টিভ ভয়েস। তার মানে এডুকেশন যেহেতু সিঙ্গুলার, প্লে থেকে করে দিব প্লেস। আশা করি তোমরা কখন প্যাসিভ ভয়েস করতে হবে এটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা খুবই ভালো মতো বুঝতে পেরেছো তোমরা। আশা করি তোমরা খুবই ভালো মতো বুঝতে পেরেছো। তাহলে দেখো যে পরবর্তী অংশে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস শিখে নিব, যে রুলসগুলো আমাদের কাজে দিবে ইনশাল্লাহ। প্রথম যে রুলসটা আমরা শিখবো সেটা হচ্ছে কি,
যে তুমি যদি কোথাও মডাল অক্সিলারি ভার্ব দেখো, কি দেখো, যে মডাল অক্সিলারি ভার্ব, তাহলে মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে, তুমি যদি দেখো মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এই মডাল অক্সিলারি ভার্বের পরে তোমাকে সবসময় ভার্বের বেস ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে? ভার্বের বেস ফর্ম। কিন্তু মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে তাহলে তুমি মনে করবে সেটা প্যাসিভ ভয়েস এবং সেখানে তোমাকে বসাইতে হবে ভার্বের ভিথিরি। আর যদি এই মডাল অক্সিলারি ভার্বের পরে, ঠিক আছে, পরে যদি হ্যাভ থাকে, এই হ্যাভ থাকার কারণেও তোমাকে বসাতে হবে ভিথিরি। তিনটা কথা। মডাল অক্সিলারি ভার্বের পরে যদি সরাসরি কোনো ভার্ব আসে, ভার্বের বেস ফর্ম। যদি বি এর পরে আরেকটা ভার্ব আসে তাহলে ভার্বের ভিথিরি। যদি হ্যাভের পরে আরেকটা ভার্ব আসে সেই ভার্বটার ভিথিরি, ঠিক আছে। এবার দেখো, যদি কোথাও প্রিপোজিশন থাকে, কি থাকে? প্রিপোজিশনের পরে যদি একটা ভার্ব থাকে, ওই ভার্বটার সঙ্গে চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করে দিবা। তাহলে প্রিপোজিশন থাকলে এই প্রিপোজিশনের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে আইএনজি। কিন্তু টু বাদে। কেন টু বাদে? তখন টুটা হচ্ছে ইনফিনিটিভ মেকার এবং এর পরবর্তীতে যদি কোনো একটা ভার্ব থাকে সেই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে? বেস ফর্ম, ঠিক আছে। আর যদি এই টুটা একটু লম্বা হয়, কি হয়? লম্বা হয়, যেমন এমন হয়, যেমন উইথ এ ভিউ টু, এই যে লম্বা টু, ঠিক আছে, একটা ফ্রেজের অংশ হয়েছে সেই জন্য বলছি লম্বা টু। তারপর হচ্ছে গেট ইউজ টু, তারপর হচ্ছে বি ইউজ টু, এডিক্টেড টু, লুক ফরওয়ার্ড টু। এগুলোর সঙ্গে আরেকটা জিনিস লিখে নিবা, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। এই জিনিসগুলো যদি থাকে কখনো কোথাও, দেখো তুমি এই জিনিসগুলো যদি তুমি দেখো, এগুলোর পরবর্তীতে তোমাকে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সঙ্গে আইএনজি। যদি টু থাকে, টু এর পরে কি হবে? ভার্বের বেস ফর্ম। আর যদি উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এডিক্টেড টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড থাকে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি। এবার দেখো, কোথাও যদি তুমি ইউজ টু পাও, কি পাও? ইউজ টু দ্বারা অতীতকালের নিয়মিত অভ্যাসকে বোঝায় এবং এটার পরবর্তীতে তোমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, যেহেতু এটা একটা মডাল অক্সিলারি ভার্ব। এটা একটা কি ভার্ব বলো দেখি? মডাল অক্সিলারি ভার্ব। সেই কারণে এটার পরবর্তীতে যদি কোনো একটা ভার্ব আসে সেই ভার্বটা তোমাকে বেস ফর্ম বসাতে হয়। কিন্তু যদি বি ইউজ টু থাকে, তার মানে অ্যাম ইজ আর, ওয়াজ আর প্লাস যদি ইউজ টু থাকে, তাহলে এইটার পরে ভার্বের সঙ্গে আইএনজিও হইতে পারে, এইটার পরে ভার্বের বেস ফর্মও হইতে পারে। নির্ভর করতেছে এই ভার্বের সাবজেক্টের উপরে। সাবজেক্টটা যদি ব্যক্তি হয় তাহলে হচ্ছে কি ভার্বের সঙ্গে আইএনজি, আর সাবজেক্টটা যদি বস্তু হয় তাহলে হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এই যে কয়েকটা রুলস আমি করালাম, দেখো প্রথম কথায় যে হচ্ছে তোমার এই যে 4টা স্টেপ আর এই যে কয়েকটা রুলস, এগুলো যদি তুমি মাথায় রাখতে পারো, ঠিক আছে, এইগুলো যদি তুমি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ রাইট ফর্ম ভার্বসের যে কোনো প্যাসেজ তুমি সলভ করতে পারবা। রুলস তো দেখিয়ে দিলাম, চলো এবার প্র্যাকটিস করি আমরা, ঠিক আছে। তাহলে প্রথম যে প্যাসেজটা বলা আছে সেটা কিসের প্যাসেজ বলা আছে বলতে কি? নিউজ পেপার, তাই তো? আচ্ছা, নিউজ পেপারের প্যাসেজ বলা আছে। দেখো তো, নিউজ পেপারের যে প্যাসেজটা তোমাকে দেওয়া আছে, তার মানে এটা তোমাকে আগে জেনারেল টেন্স নির্ণয় করতে হবে। আচ্ছা, নিউজ পেপার এটা নিয়ে তো সাধারণত আমরা কথা বলা বলি করি, প্রতিদিনে কথা বলা বলি করি, তার মানে এটা জেনারেল টেন্স কি হবে? এটা জেনারেল টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই তো? তাহলে এটা জেনারেল টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স। জেনারেল টেন্স ধরে ফেলছি, এখন আমি সেন্টেন্স বাই সেন্টেন্স ভার্ব বসাবো, তাই না? ওই 4টা স্টেপ ফলো করে প্রথম স্টেপ কি? জেনারেল টেন্স নির্ণয়, ফাইনিট ভার্ব বসানো, নন ফাইনিট ভার্ব বসানো, অ্যাক্টিভ নাকি প্যাসিভ এগুলো দেখা। তাহলে দেখো কি বলা আছে, নিউজ পেপার কনসিডার্ড দ্য পিপলস পার্লামেন্ট। নিউজ পেপারকে মানুষের কি, জনগণের বা মানুষের কি সংসদ হিসেবে
বিবেচনা করা হয়। দেখো তো এইখানে একটা মাত্র ভার্ব বসাতে বলেছে, তার মানে নিঃসন্দেহে এটা কি হবে বলো দেখি, একটা ফাইনাইট ভার্ব হবে। ফাইনাইট ভার্ব হলে আমাকে তাকাইতে হয় কার দিকে, সাবজেক্টের দিকে। আমি সাবজেক্টের দিকে তাকালাম। এবার দেখো তোমাকে চিন্তা করতে হবে নিউজ পেপার কি এই কনসিডার করার কাজটা করতে পারে কি না, নিউজ পেপার বিবেচনা করার কাজটা করতে পারে কি না, না পারে না। তার মানে এটাকে তোমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। প্যাসিভ ভয়েস মানেই কি, টু বি ভার্ব প্লাস ভার্বের ভিতরি। তাহলে তোমাকে টু বি ভার্ব আনতে হবে। নিউজ পেপারের সঙ্গে কি আসবে বলো, ইজ, তারপরে কনসিডার্ড থেকে হয়ে যাবে কি কনসিডার্ড। ঠিক আছে, তার পরবর্তীতে দেখো দ্য নিউজ পেপার প্লে এ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। এখানে একটা মাত্র ভার্ব দেওয়া আছে, তার মানে ফাইনাইট ভার্ব হবে। আমাকে তাকাতে হবে কার দিকে, সাবজেক্টের দিকে। তাহলে এবার আমি চিন্তা করব যে এই যে সাবজেক্টটা নিউজ পেপার কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অবশ্যই করে। তার মানে অ্যাক্টিভ ভয়েস হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস হলে আমাকে ভার্বের সঙ্গে এস বাই এস করে দিতে হবে, তার মানে প্লে থেকে হয়ে যাবে কি প্লেস। ঠিক আছে, এবার দেখো ইট ড্যাশ কল দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো তো একটা মাত্র ভার্ব আছে, ফাইনাইট ভার্ব হবে। আমি তাকাবো কার দিকে, আমি তাকাবো সাবজেক্টের দিকে। এবার আমি চিন্তা করব এই যে আমার সাবজেক্ট মহাশয়, এই সাবজেক্ট মহাশয় এই কাজটা করতে পারবে কি না। দেখো তো যে নিউজ পেপার কি নিজে নিজেকে ডাকতে পারবে, পারবে না। তার মানে প্যাসিভ ভয়েসে হবে। প্যাসিভ ভয়েস মানে কি, টু বি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে ইজ, তারপরে হবে কি বলো দেখি কট। কত ইজিলি সলভ করতে পারতেছি দেখো। উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ, এই যে দেখো তো কি আছে অফ প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি, তার মানে রিড থেকে হয়ে যাবে কি বলো দেখি রিডিং। তার পরবর্তীতে দেখো ইট হেল্পস আস, ঠিক আছে, একুয়ার জেনারেল নলেজ হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন। তাহলে দেখো তো এই যে অংশটা, এই যে ক্লোজটা, এই ক্লোজটাতে কয়টা ভার্ব আছে, দুইটা ভার্ব। একটা হচ্ছে হেল্পস, একটা হচ্ছে একুয়ার। এই হেল্পস যে ভার্ব, এটা থেকে টেন্স না যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটাকে বানাতে হবে আমার নন ফাইনাইট ভার্ব। এটাকে বানাতে হবে কি, এটাকে বানাতে হবে নন ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে নন ফাইনাইট ভার্ব কোন নন ফাইনাইট ভার্ব। এবার তুমি চিন্তা করো এই যে এটা যে আমাদের সাহায্য করে, বলতো কি করতে সাহায্য করে, অর্জন করতে। এই যে বাংলায় কি করা, যে হচ্ছে বাংলায় যে তে অর্থ দিচ্ছে, সাহায্য করতে। এই যে বাংলায় যখন তে অর্থ দিবে তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে সেটাকে ইনফিনিটিভ বানাতে হবে। এখন হেল্পের পরে দুই ধরনের ইনফিনিটিভ বানানো যায়। তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম বলতে পারো, টু একুয়ার বলতে পারো, অথবা তুমি কি বলতে পারো বলো দেখি, অথবা তুমি বেয়ার ইনফিনিটিভও ব্যবহার করতে পারো। তো তুমি বলতে পারো শুধুমাত্র একুয়ার। ঠিক আছে, তার পরবর্তীতে দেখো বলছে নোবডি মেইনটেন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং নিউজ পেপার। তাহলে বলছে কেউ পত্রিকা পড়া ছাড়া তাহলে এই বহির্বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারে না। তার মানে পারা না পারার প্রসঙ্গ আসতেছে, তার মানে পারে না যেহেতু, তার মানে আমি বলতাম কি ক্যান নট মেইনটেন, তাই তো ক্যান নট মেইনটেন। কিন্তু যেহেতু এখানে নোবডি দেওয়া আছে নেগেটিভ ওয়ার্ড, সেই জন্য আর নট ব্যবহার করা যাবে না, সেই জন্য বলতে হবে ক্যান মেইনটেন। ঠিক আছে, তার পরবর্তীতে দেখো মেরি বুকিশ নলেজ বি নট সাফিসিয়েন্ট। একটা মাত্র ভার্ব হবে, একটা মাত্র ভার্ব দেওয়া আছে, তার মানে ফাইনাইট ভার্ব। সাবজেক্টের দিকে তাকাইলাম, সাবজেক্টের জায়গায় দেওয়া আছে কি মেরি বুকিশ নলেজ, তার মানে এই যে নলেজটা নাউনটা হচ্ছে সাবজেক্ট, তার নলেজটা কি সিঙ্গুলার, সেই জন্য হবে কি ইজ। তার পরবর্তী দেখো এ ম্যান হু ড্যাশ রিড দ্য নিউজ পেপার ডেইলি, একজন মানুষ যিনি প্রতিদিন নিউজ পেপার পড়ে, ইজ লাইক এ ক্রিয়েচার অফ ন্যারোওয়েল, সে একটা মানে আমি যদি বলি সরু কুয়ার ব্যাঙের মতো। ঠিক আছে, আসলেই কি যে পত্রিকা নিয়মিত পড়ে সে কুয়ার ব্যাঙের মতো না, যে পড়ে না সে কুয়ার ব্যাঙের মতো। তার মানে অর্থ ঠিক রাখার জন্য এটাকে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে, কিন্তু নেগেটিভ। তাহলে যেহেতু বলেছে একজন মানুষ, এই যে যখন হু আছে, হু এর অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাকে ভার্বটা বসাতে হবে। একজন মানুষ, তাহলে করতে হবে কি ডাজ নট, তারপর হচ্ছে রিড। তার পরবর্তীটা কি বলা আছে, বলা আছে যে বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিকস হি ক্যান নট টেক পার্ট ইন দ্য টক্স অ্যান্ড ডিসকাশন ইন অ্যান এনলাইটেড সোসাইটি অ্যান্ড হিল লিভ লাইক। এই যে দেখো এই যে ক্লোজটা,
এই ক্লোজে কি বলা আছে বলো দেখি, একটাই ভার্ব দেওয়া আছে, তার মানে সেটা ফাইনাইট ভার্ব হবে। তাহলে আমি তাকাবো কার দিকে, তাকাবো আমি সাবজেক্টের দিকে, সাবজেক্টে আছে সিঙ্গুলার, তাহলে হবে কি বলো দেখি, লিপস। তার পরবর্তীতে দেখো, স্টুডেন্টস আস্ক ফর রিডিং নিউজ পেপার ডেইলি। তাহলে স্টুডেন্টকে কি করা হয়, স্টুডেন্টকে কি বলা হয় বলো দেখি, প্রতিদিন পত্রিকা পড়ার জন্য বলা হয়। এখন স্টুডেন্টরা কি নিজেই নিজেদের বলে না, কারো দ্বারা বলা হয়। তাহলে কারো দ্বারা যেহেতু বলা হচ্ছে তার মানে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস মানে কি টু বি ভার্ব প্লাস ভি3। তাহলে স্টুডেন্টস যেহেতু বলেছি তাহলে আমাকে বলতে হবে আর, তারপরে আস্কের ভি3 হচ্ছে আস্কড। তাহলে বাচ্চারা বলো, আমি যে কথাগুলো বলেছি, আমি যে 4টা স্টেপের কথা বলেছি, এই 4টা স্টেপের বাইরে গিয়ে একটা কোনো রুলস এসেছে, আসে নাই। ইনশাল্লাহ এই ক্লাসটাই যথেষ্ট তোমার জন্য, এই ক্লাসটাই যথেষ্ট। চলো আরেকটা প্যাসেজ সলভ করি। এবার দেখো কি বলা আছে, জেরি ইজ অ্যান অরফান। তাহলে জেরি নামে যে ছেলেটা আছে, এই ছেলেটা কি বলো দেখি, একজন অরফান মানে একজন ইতিম ছেলে। তারপরেরটা কি বলা আছে বলো, বলা আছে যে হি কাম টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4। প্রথম কথাটা প্রেজেন্টের কথা বলা থাকলেও পরবর্তীতে আমরা এই যে অ্যাট দ্য এজ অফ 4 দেখে বুঝতেছি, অ্যাট দ্য এজ অফ 4 দেখে বুঝতেছি মূলত এইখানে জেরির ছোটবেলার কথা বলা হচ্ছে, মানে অতীতের একটা ঘটনার কথা বলা হচ্ছে। যেহেতু অতীতের ঘটনার কথা বলা হচ্ছে তার মানে এটা জেনারেল টেন্সে পাস্ট, এবং এখানে বেশিরভাগ ভার্বই পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। তাহলে দেখো, জেরি ইজ অ্যান অরফান, জেরি একজন ইতিম। হি কাম টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4, সে 4 বছর বয়সে ইতিমখানায় এসেছিল। 4 বছর বয়সে ইতিমখানায় এসেছিল পাস্টের ঘটনা, তাহলে ভার্বের ভি2 কেম, ভার্বের ভি2 হবে কেম। তারপরে বলছে হি লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, দেন হি কমিট টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, এবং এর পরবর্তীতেই তাকে কি করা হয়েছিল, এই অরফানেজের সেবায় অর্পণ করা হয়েছিল। ঠিক আছে, এবার দেখো তো এই যে অর্পণ করার কাজটা, এটা কি জেরি নিজেই নিজেকে অর্পণ করছে, করে নাই, কারো দ্বারা করা হয়েছে, তার মানে প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, তার মানে সাহায্যকারী ভার্ব ভি এর সঙ্গে কি বলবে, ওয়াজ। তারপরে কমিট থেকে কি হয়ে যাবে বলো দেখি, কমিটেড। আচ্ছা, তার পরবর্তীটা দেখো, হি কুড হার্ডলি রিকালেক্ট। এখানে কি বলা আছে, কুড, মডেল অক্সিলিয়ারি ভার্ব। মডেল অক্সিলিয়ারি ভার্ব পরে কি বসবে, এই যে ভার্বটা আছে এটার বেস ফর্ম, তাহলে রিকালেক্টিভ বসবে। ঠিক আছে, এর পরবর্তীটা দেখো, ইনস্পাইট অফ। ঠিক আছে, বি অ্যান অরফান, একজন অরফান হওয়া সত্ত্বেও। তাহলে এইখানে দেখো কি বলা আছে, অফ, প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে যে ভার্বটা দেওয়া থাকে সেটার সঙ্গে আইএনজি, ইনস্পাইট অফ কি হবে বলো দেখি, বিং অ্যান অরফান, একজন অরফান হওয়া সত্ত্বেও হি হ্যাড ডেভেলপ এ স্ট্রং ফ্যাব্রিক অফ মরালিটি, তার মধ্যে একটা মানে সেই লেভেলের একটা মরালিটি তার ভিতরে তৈরি হয়েছিল। হিজ ইনএমিটেবল মরালিটি ইমপ্রেস দ্য রাইটার, তার যে মরালিটিটা এটা কি করেছিল, রাইটারকে ইমপ্রেস করেছিল। এইখানে দেখো একটাই ভার্ব, তার মানে আমি সাবজেক্টের দিকে তাকাবো, সাবজেক্টটা এখানে কি, ইনএমিটেবল মরালিটি। এই মরালিটিটা কি রাইটারকে ইমপ্রেস করেছিল, হ্যাঁ করেছিল, তার মানে অ্যাক্টিভ ভয়েস, তার মানে তোমাকে বলতে হবে কি, ইমপ্রেসড। ঠিক আছে, দ্য রাইটার ড্র হিম ক্লোজ টু হার, মানে লেখিকা তাকে নিজের কাছে টেনে নিয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে ড্র থেকে কি হয়ে যাবে, ড্রু। ঠিক আছে, পাস্ট টেন্সে। শি স্টার্টেড শো অ্যাফেকশন ফর হিম। তাহলে এখানে দেখো দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে স্টার্টেড, একটা হচ্ছে শো, একটা হচ্ছে শো। তাহলে দেখো এই যে স্টার্টেড, ঠিক আছে, শুরু করেছিল, কি শুরু করেছিল, দেখানো শুরু করেছিল। এই যে কি এর উত্তরে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের জায়গায় ভার্ব দেওয়া থাকলে সেটাকে বানাইতে হয় জিরান। তাহলে আমাকে বলতে হবে কি, শোয়িং, স্টার্টেড শোয়িং। তার পরবর্তীতে দেখো কি বলা আছে, জেরি টুক হার অ্যাজ হিজ মাদার, জেরি তাকে তার মায়ের মতো মনে করেছিল। ঠিক আছে, শি অলসো লাভড হিম। এই যে কই গেল রে, না আমরা একটা লাইন বাদ দিছি, না লাইন বাদ দিইনি। হি ফ্যাব্রিকেটেড এ লাই উইন হার হার্ট। তাহলে হি ফ্যাব্রিকেটেড এ লাই, এই যে দেখো এইটা একটা ভার্ব এবং এইটা একটা ভার্ব। সেটা মিথ্যা বলেছিল কি করতে, তার হৃদয় জয় করতে। তাহলে এই যে ফেব্রিকেট, মিথ্যা কথা যে বলছিল, এটার উদ্দেশ্য কি ছিল, হৃদয় জয় করা। উদ্দেশ্য বোঝাইলে এই ভার্বের কি বসে, ইনফিনিটিভ ফর্ম। তাহলে আমাকে বলতে হবে টু উইন হার হার্ট।
তারপরে বলছে দ্য অরফান বয়, ঠিক আছে, কাম ক্লোজার টু হার, এই যে তার কাছে এসেছিল, তার নিকটে এসেছিল হলে হবে কি বলো দেখি, কেম ক্লোজার টু হার। একইভাবে পরেরটা কি হবে, ওয়ান শি লেফট দ্য অরফানেজ বাট চেরিশ দ্য মেমোরি, কিন্তু সে অরফানেজ ছেড়ে গিয়েছে কিন্তু মেমোরিটা তার মনে হৃদয়ে গেঁথে রেখেছিল, এই যে অতীতের ঘটনা, তাহলে হবে কি বলো দেখি, চেরিশড। ভাই পাস্টের প্যাসেজ যদি দেওয়া থাকে এইটা করা সবচেয়ে সোজা, হয় ভিটু বসবে, নয়তো নন ফাইনিট ভার্ব বসবে, নয়তো প্যাসিভ ভয়েস হবে, ঠিক আছে। এই যে একটা প্যাসেজ দেখো কত সহজে তুমি করতে পারলা, 2 মিনিট সময় লাগলো খালি। এর পরবর্তী প্যাসেজটা দেখো, এর পরবর্তী প্যাসেজে বলা আছে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, তার মানে আমি এখন বর্তমান থেকে অতীতের কথা বলতেছি। বর্তমান থেকে অতীতের কথা বললেই সেটা কোন টেন্স হয়, জেনারেল টেন্স হয়, প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে কি করতে হবে, সরি প্রেজেন্ট প্লাস পাস্টের প্যাসেজ, প্রেজেন্ট প্লাস পাস্টের প্যাসেজ হয়, জেনারেল টেন্স হয় প্রেজেন্ট প্লাস পাস্টে। তাহলে যখন প্রেজেন্ট প্লাস পাস্টের প্যাসেজ হবে তখন আমাকে কি করতে হবে, একটু খেয়াল করতে হবে কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট। এখন বলছে যে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি একজন শিশু ছিলাম, আই বি অ্যাফ্রেড অফ ডার্ক, তার মানে এই যে আমি যখন শিশু ছিলাম, তার মানে সেটা অতীতের কথা। এই শিশু থাকার সময়ই আমি কি পাইতাম, ভয় পাইতাম, তার মানে পাস্টের ঘটনা। তাহলে আমাকে বলতে হবে আই ওয়াজ অ্যাফ্রেড অফ অ্যান্ড আই অলওয়েজ স্লিপ উইথ এ লাইট অন, তার মানে আমি যে এই যে লাইট অন করে ঘুমাতাম, এটা আমি কখন করতাম, যখন আমি শিশু ছিলাম, তার মানে অতীতের ঘটনা। তার মানে আমাকে করতে হবে কি, পাস্ট টেন্স, SLEPT, স্লেপ্ট। ইভেন দেন, তারপরেও, আই ফিয়ার দ্যাট, আমার মনে হতো যে মনস্টার ক্লাইম্ব ইন থ্রু মাই বেডরুম উইন্ডো, মনস্টার কি করবে, আমার বেডরুমের উইন্ডো দিয়ে বেয়ে আসবে। তার মানে এটা যদি মানে বর্তমানের প্যাসেজ হইতো তাহলে আমি ফিউচার বানাইতাম, কিন্তু যেহেতু কিসের, অতীতের ঘটনা, তার মানে উইল কাম, এটাকে আমাকে কি বলতে হবে, ফিউচার ইন দ্য পাস্ট বানানোর জন্য উড কাম বলতে হবে, সরি উড কাম না, ক্লাইম্ব বলতে হবে উড ক্লাইম্ব, ঠিক আছে। তার পরবর্তীতে দেখো, অ্যান্ড কিল মি, এবং আমাকে মেরে ফেলবে, অ্যান্ড এভরি সাউন্ড, এবং প্রত্যেকটা শব্দ, আই হিয়ার, যেটা আমি শুনেছিলাম, এই শব্দটা আমি কখন শুনেছিলাম বলো, এই যে আমার ছোট থাকার সময়, তার মানে পাস্টের ঘটনা, তার মানে আমাকে বলতে হবে হার্ট, স্টাক ফিয়ার ইনটু মি, often I ran away from the room and sleep on the floor at the foot of my parents' bed. তাহলে এই যে দেখো অ্যান্ডের আগে, এই যে অ্যান্ড আছে না, অ্যান্ডের আগে দেখো তো কি আছে, পাস্ট টেন্স, পরেরটা হবে পাস্ট টেন্স, অ্যান্ড স্লেপ্ট। এখন বলছে নাও মানে কি, এখন, এই যে এখন, ঠিক আছে, তার মানে বর্তমানে চলে আসছি। দ্যাট আই বি অলমোস্ট 20 ইয়ার্স ওল্ড, তার মানে এখন আমার বয়স কত বছর, 20 বছর, তার মানে এখানে বি ভার্বটা আমাকে প্রেজেন্টে বসাইতে হবে, তাহলে আই অ্যাম। আই বি স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম, এখনও আমি বেড টাইমে ভয় পাই, তাহলে আমাকে বলতে হবে কি, আই অ্যাম স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম। আই ডিসলাইক স্লিপ অ্যালোন, তাহলে আমি বলছি আই ডিসলাইক স্লিপ অ্যালোন। তাহলে দেখো তো, আমি যদি বলি যে আমি অপছন্দ করি, এইটা একটা ভার্ব, এই যে স্লিপ একটা ভার্ব, তাহলে কয়টা ভার্ব আছে, 2টা ভার্ব। এটা দেখে টেন্সে না যাচ্ছে, এটা ফাইনাইট, তাহলে ওটা হবে নন ফাইনাইট। এখন দেখো তো, আমি অপছন্দ করি, কি অপছন্দ করি বলো, কি অপছন্দ করি, ঘুমানো অপছন্দ করি, একা ঘুমানো অপছন্দ করি। কি এর উত্তরে যেটা পাই সেটা অবজেক্ট, অবজেক্টের জায়গায় ভার্ব দেওয়া থাকলে কি করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি বলে দিতে হবে, স্লিপিং, ঠিক আছে। তার পরবর্তীতে বলছে যে অ্যান্ড আই স্টিল কিপ এ টাইনি নাইট লাইট অন অ্যান্ড বিফোর আই গো টু বেড, এবং ঘুমাতে যাওয়ার আগে আই ডাবল চেক এভরি ডোর অ্যান্ড এভরি উইন্ডো টু মেক শিওর দ্যাট দে বি লকড। এইটা আমি মানে একদম শিওর হওয়ার জন্য শিওর হই যে তারা এই দরজা এবং জানলাগুলো বন্ধ আছে কিনা। প্রেজেন্টের ঘটনা, এই যে দেখো প্রেজেন্টের ঘটনা, তাহলে এখানে বিতে কি হবে, বি ভার্ব অ্যামিজার বসবে কি অনুযায়ী, দে অনুযায়ী, তাহলে দে কি হবে, দে হবে আর। ইনডিড, সত্যি বলতে, ইমাজিনারি বিংস, এই যে হচ্ছে তোমার, যে আমি যদি বলি যে আমাদের যে আমরা যে কাল্পনিক যে বস্তুগুলো আছে, ডু নট ইনভেড ফ্রম আউটসাইড, এগুলো বাইরে থেকে কোথাও থেকে আসে না, দে এক্সিস্ট ইন আওয়ার সুপারস্টিশিয়াস বিলিভ, এগুলো আমাদের কুসংস্কারের জন্য যে বিশ্বাস এটাতেই থাকে, ঠিক আছে। তাহলে তোমাকে কি বলতে হবে,
দে এই যে এক্সিস্ট, এই যে দে এক্সিস্ট, তার মানে এক্সিস্টই বলতে হবে, যেহেতু ভার্বটা কি প্রেজেন্ট ইনডিফিনিট এবং সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, সেই জন্য হচ্ছে এক্সিস্টে বলতে হবে। তাহলে দেখো কত সহজেই তুমি কি করতে পারতেছো বলো দেখি, যে আমি তোমাকে যে প্রসেসটা শেখালাম এই প্রসেসটা মেইনটেইন করে তুমি হচ্ছে রাইট ফ্রম ভার্বসের প্যাসেজগুলো সলভ করতে পারতেছো। তার মানে আমি তোমাকে 3টা প্যাসেজ করিয়েছি, যে 3টা প্যাসেজের মাধ্যমে তুমি আসলে বুঝে ফেলার কথা যে রাইট ফ্রম ভার্বসে কতটা ইজি। তুমি যদি এই 4টা স্টেপ জাস্ট যেটা তোমাকে করালাম এটা যদি তুমি মন দিয়ে করতে পারো, মাথায় নিতে পারো, যে 3টা প্যাসেজ বুঝিয়েছি এই প্যাসেজ 3টার মতো করে যদি তুমি বাকি প্যাসেজগুলো সলভ করতে পারো, ইনশাল্লাহ তুমি রাইট ফ্রম ভার্বসে 5-এ 5 পাবা। আমি বলবো জাস্ট ক্লাসটা করো, ক্লাসটা করে এটা শেয়ার দিয়ে রাখো যেন ভুলে গেলে আরেকবার দেখে নিতে পারো, ঠিক আছে? যদি তোমাদের এই ক্লাসগুলোতে রেসপন্স ঠিকঠাক পাই, ইনশাল্লাহ পরের ভিডিওটা আসবে, পরের ক্লাসটা আসবে। আর আজকে যেহেতু রাইট ফ্রম ভার্বস নিয়ে আলোচনা করেছি, নেক্সট দিন ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ কোনো একটা টপিক যেটাতে তোমাদের সমস্যা থাকে, যেমন মডিফায়ার, তারপরে কমপ্লিটিং সেন্টেন্স, অথবা আমি যদি বলি যে হচ্ছে কানেক্টর, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। দেখা হবে তোমার সিলেবাসের অপর কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।